ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল মমিন খান, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি উচ্চতর গণিত প্রথম পত্রের পঞ্চম অধ্যায় এর অনুশীলনী 5.1 এবং 5.2 এই দুইটি অনুশীলনীর উপরে আমি ক্লাস নেব। তোমরা জানো এই দুটি অনুশীলনে 5.1 হলো বিন্যাস আর 5.2 হলো সমাবেশ। এই বিন্যাস এবং সমাবেশ থেকে প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন সিকিউ এবং এমসিকিউ দুটিতেই প্রশ্ন প্রণয়ন করা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং ভবিষ্যতে উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রেও, অনার্সের যে সমস্ত শিক্ষার্থী পড়াশোনা করতে চাও সেখানেও এই বিন্যাস এবং সমাবেশ এই টপিকসগুলো প্রয়োজন হয়। 5.1 এই অনুশীলনটি হচ্ছে বিন্যাস। আজ আমি বিন্যাস এবং সমাবেশ দুটি অধ্যায় আমি আলোচনা করব এবং আমি যে প্রতি বছরের ন্যায় বা প্রতিটি ক্লাসের ন্যায় যে অধ্যায় ভিত্তিক কম্পিউটারাইজড অঙ্কগুলো আমি করেছি সেগুলো আমি তোমাদের ল্যাপটপে দেখিয়ে দেবো। এরপরে তোমরা ভিডিওর থেকে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। 5.1 এই অধ্যায়টির অনুশীলনীটি আর এই অনুশীলনীটির নাম হলো বিন্যাস। ইংরেজিতে বলা হয় পারমিউটেশন। পারমিউটেশন মানে হলো বিন্যাস। আর 5.2 সেটি হলো সমাবেশ। সমাবেশ ইংরেজিতে বলা হয় কম্বিনেশন। কম্বিনেশন মানে হলো সমাবেশ। এখন বিন্যাস জিনিসটা কি তোমরা মনে রাখবে যে নির্দিষ্ট সংখ্যক কতিপয় জিনিস থেকে কয়েকটি বা সব কয়েকটি নিয়ে একত্রে যত প্রকারে সাজানো যায় সেটি হলো বিন্যাস। আর যত উপায়ে দল গঠন করা যায় বা কমিটি গঠন করা যায় বা বাছাই করা যায় বা পছন্দ করা যায়, এই ধরনের কোনো অঙ্ক যদি থাকে তাহলে মনে করবে সেটি হলো সমাবেশ। আই রিপিট দিস, যে ধরো n সংখ্যক জিনিস আছে, তার থেকে আমি r সংখ্যক জিনিস নিব। এখানে বিশেষভাবে লক্ষ্য এই r অলওয়েজ লেস দ্যান অর ইকুয়াল টু n হবে, অর্থাৎ nটা সবসময় বড় হইতে হবে। যেমন 10টা জিনিস থেকে তুমি 10টা নিতে পারো, 10টা জিনিস থেকে তুমি একটি নিতে পারো, 10টা জিনিস থেকে তুমি 9টা জিনিস নিতে পারো। তাহলে এই যে n মানে হলো 10, আর যে কয়টা নিলাম যদি আমি নেই একটি, এক মানে r। আমি যদি 10টি নেই তাহলে r মানে 10, আমি যদি 6টি নেই r মানে 6। তাহলে npr, এই যে p লিখেছি এই p হলো পারমিউটেশন, তোমরা মনে রাখবে। আর যদি আমি লিখি ncr, এই যে c, এই c হলো কম্বিনেশন। আই রিপিট দিস, বিন্যাস ইংরেজিতে বলা হয় পারমিউটেশন, সমাবেশ এর ইংরেজিতে বলা হয় কম্বিনেশন। এই যে আমি যে p লিখেছি এটা অর্থ কি, যে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে যত প্রকারে সাজানো যায় সেটি হলো বিন্যাস। আর n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে যত উপায়ে দল গঠন করা যায় বা কমিটি গঠন করা যায় বা বাছাই করা যায় বা পছন্দ করা যায়, এগুলোকে আমরা বলি কম্বিনেশন, বাংলায় বলে সমাবেশ। এবং বিশেষভাবে উল্লেখ্য, সবসময় মনে রাখবে r is less than or equal to n বা n is greater than or equal to r, এটা মনে রাখবে। এই বিন্যাসের আমি বিন্যাস এবং সমাবেশ দুইটি একসঙ্গে আলোচনা করছি এবং একসঙ্গে এই সূত্রগুলো আমি বলবো। তোমরা মনে রাখবে যে এই বিন্যাসের অঙ্কগুলো করতে হলে আমার সূত্র দরকার হবে npr সমান লেখা যায় ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r। এর সূত্র, এই সূত্রগুলো সুন্দরভাবে মুখস্থ করবে। npn মানে হলো ফ্যাক্টরিয়াল n, np নট মানে 1, np1 মানে n, এটি মনে রাখবে।
এই যে চারটি সূত্র লিখলাম, এই চারটি সূত্র আমার দরকার হবে বিন্যাসের। এটি যদি পি এর জায়গায় আমি সি লিখি তাহলে NCR সমান হবে ফ্যাক্টরিয়াল R ইনটু n মাইনাস r। NCN মানে 1, NC নট মানে 1, NC1 মানে n। এটা মনে রাখবে। কিন্তু এখানে দেখো NPN মানে ফ্যাক্টরিয়াল n, কিন্তু এখানে NCN মানে হলো 1। কেন হয়? এই প্রত্যেকটা প্রমাণ করা যায় এই সূত্রের সাহায্যে। এই হলো প্রমাণ, এই সূত্রের সাহায্যে প্রমাণ করা যায়। তোমরা এই যে এখানে চারটি সূত্র, এখানে চারটি সূত্র আমি লিখে দিলাম। এই চারটি সূত্র সুন্দরভাবে মনোযোগ সহকারে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, লিখবে। এখন এই চিহ্নটির নাম হলো ফ্যাক্টরিয়াল, এবং আগে এইভাবে লিখতো ফ্যাক্টরিয়ালকে। আর তোমরা মনে রাখবে ফ্যাক্টরিয়াল 1 মানে 1, ফ্যাক্টরিয়াল 2 মানে 2 ইনটু 1, আবার ফ্যাক্টরিয়াল 2 মানে আমরা 1 গুণ 2 লিখতে পারি, 1 গুণ 2 লিখতে পারি। আমি যদি বলি ফ্যাক্টরিয়াল 3 তাহলে কি লেখা যায়? 3 গুণ 2 ইনটু 1 মানে 6। অর্থাৎ কোন কিছুর ফ্যাক্টরিয়াল মানেই হলো সেখান থেকে শুরু করে 1 পর্যন্ত। 1 কেন? যে স্বাভাবিক সংখ্যার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য হলো 1। ধরো তোমার এরকম থাকলো ফ্যাক্টরিয়াল 8, এর মানে হলো 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। এখন আমি আবার কি মনে করতে পারি ফ্যাক্টরিয়াল 8 সমান 8 গুণ ফ্যাক্টরিয়াল 7 স্টপ করে দিতে পারি। অর্থাৎ তোমরা মনে রাখবে যে ফ্যাক্টরিয়াল n মানে 1 গুণ 2 গুণ 3 ডট 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 n। আবার লেখা যায় ফ্যাক্টরিয়াল n মানে লেখা যায় n ইনটু n মাইনাস 1, n মাইনাস 2 ডট 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 3 ইনটু 2 ইনটু 1। তাহলে তোমরা এই ফ্যাক্টরিয়াল 0 মানে কি যদি তোমরা প্রশ্ন করো যে স্যার ফ্যাক্টরিয়াল 1 মানে 1 কিন্তু ফ্যাক্টরিয়াল 0 মানে কি, তোমরা বলবে ফ্যাক্টরিয়াল 0 মানে 1, আবার ফ্যাক্টরিয়াল 1 মানে 1। ফ্যাক্টরিয়াল 0 সমান ফ্যাক্টরিয়াল 0 বা 0 ফ্যাক্টরিয়াল সমান 1 কেন হয় এটা দেখো। যে আমি কিছুক্ষণ আগে বলছি যে কোন কিছুর ফ্যাক্টরিয়াল মানে হলো সেখান থেকে শুরু করে 1 পর্যন্ত। আমি এই ফ্যাক্টরিয়াল কে সমান লিখতে পারি n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল স্টপ করে দিলাম। ধরো এর মান আমি 8 ধরলাম, ফ্যাক্টরিয়াল 8 মানে লেখা যায় 8 ইনটু 8 মাইনাস 1 মানে এই যে লিখেছি আমি 7। এবং এই কথাটি আমি তোমাদের অনেকবার বলেছি যে ম্যাথমেটিক্সে আমরা দুই ধরনের রাশি ইউজ করে থাকি, একটি হলো ব্যক্ত আর একটি হলো অব্যক্ত। এই যেখানে 8, এই 8 হলো ব্যক্ত, এক্সপ্লিসিট। বাট এই যেখানে n, এর মান কত গ্রহণ হলো, সুতরাং এই n কে আমরা বলবো অব্যক্ত মানে ইমপ্লিসিট। তাহলে this implies করে কি n minus 1 factorial সমান factorial n by n। এখন আমরা n is equal to 1 বসাই, n is equal to 1 বসে কি পাই 1 minus 1 factorial is equal to 1 by 1 by 1। দেখো 1 থেকে 1 বাদ দিলে কি হয় 0 সমান factorial 1 মানে 1, 1 by 1 মানে 1। তাহলে factorial 0 সমান আমরা 1 পেলাম। এই জিনিসগুলো আজকে আমার দরকার হবে। আর আমি কতগুলো ওয়ার্কিং রুল বলি, যে ধরো যে আসলে বিন্যাস জিনিসটা আমরা অঙ্ক করার সময় কিভাবে বুঝবো, যে কোনো অঙ্কে যদি সাজানো কথাটা থাকে, সাজানো কথা থাকলে সেটি হলো বিন্যাস। ধরো আমি বললাম যে এ বি সি তিনটি অক্ষর এখানে আছে, এই এ বি সি থেকে দুইটি করে আমি কত প্রকারে সাজাতে পারি, দুইটি করে। দেখো আমি করতে পারি কি এ বি আবার লিখতে পারি বি এ, বি সি আবার লিখতে পারি সি বি, আবার লিখতে পারি এ সি আবার লিখতে পারি সি। তাহলে তোমরা এখানে এই সি এ অর্ডারে লিখতে পারো, সাইক্লিক অর্ডারে এসি। তাহলে এখানে দেখো সাজানোর দিক থেকে এ বি আর বি এ কিন্তু ভিন্ন জিনিস। ধরো এখানে এ ফার্স্ট বি সেকেন্ড, আবার বি ফার্স্ট এ সেকেন্ড। যেহেতু সাজানো সুতরাং এ বি আর বি এ ভিন্ন জিনিস।
বিসি আর সিবি এটাও ভিন্ন জিনিস, সিএ আর এসি ভিন্ন জিনিস। তাহলে এবিসি যদি আমাদের তিনটি ভিন্ন ভিন্ন অক্ষর, এটা এদের থেকে আমি দুইটা দুইটা করে নিয়ে কত করে সাজাইতে পারি, তাহলে আমার এখানে 1 2 3 4 5 6, এই 6 আমার হবে বিন্যাস। বিন্যাস সংখ্যা হবে 6। আর আমি কত উপায়ে দল গঠন করতে পারি বা গ্রুপ করতে পারি। দেখো এ বি আর বি এ একই কথা। আচ্ছা আমি যদি বলি যে আমার এই মুহূর্তে ক্লাস করছে এ নামে একটা ছেলে, এ মানে আলী, বি মানে বাহার। আলী আর বাহার একটা গ্রুপে আছে। আবার যদি বলি বাহার আর আলী আছে, একই কথা, দুইজন ছাত্রীতে আছে। সুতরাং এ বি আর বি এ বলতে আমরা একটা গ্রুপে বুঝি। সুতরাং আমার এই এ বি আর বি এ একটা, বিসি আর সিবি একটা, আর সি আর এসি একটা, তাহলে আমার এখানে সমাবেশ হবে 3। আবার দেখো আমি আরেকটা উদাহরণ দেই। আমি বললাম PEN, পেন শব্দটিকে কত প্রকারে সাজানো যায়। এবং এই কথাটি তোমরা সবাই জানো যে এ থেকে যে পর্যন্ত যে 26টা অক্ষর আছে, এই অক্ষরগুলোর মধ্যে আমাদের 5টি হলো ভারী স্বরবর্ণ, এ ই আই ও ইউ। এটাও আজ আমার অঙ্কে দরকার হবে। এই 5টিকে বলে আমরা স্বরবর্ণ, আর বাকি যে 21টি আছে 21টিকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। এখানে আমার বলছে যে পেন শব্দটিকে কত প্রকারে সাজানো যায়। ম্যাথমেটিক্সের ভাষায় কতগুলো বর্ণ যদি এক জায়গায় মিশে সেটাকে আমরা একটি ওয়ার্ড বলব, কিন্তু ইংলিশে যে কতগুলো বর্ণ এক জায়গায় একটি শব্দ গঠন করবে ঠিকই, কিন্তু তার পূর্ণ একটা অর্থ হতে হবে, নাহলে এটা শব্দ থাকবে না। দেখো এখানে PEN, পেন শব্দটিকে কত প্রকারে সাজানো যায়। PNE এটাও কিন্তু পেন মানে কলম, কিন্তু PNE এর কোন ইংলিশ ওয়ার্ড নাই, কিন্তু ম্যাথমেটিক্সের ভাষায় যেহেতু এখানে 3টি বর্ণ আছে, সুতরাং 3টি অক্ষর আছে, সুতরাং এটিকে আমরা একটি শব্দ বলতে পারি, একটি ওয়ার্ড বলতে পারি। আবার আমি লিখতে পারি EPN, ENP, NPE, NEP। এইরকম আমি দেখো 1 2 3 4 5 6, তাহলে পেন শব্দটিকে 6 প্রকারে সাজানো যায়। এখন আমি যদি বলি ইকুয়েশন শব্দটিকে কত প্রকারে সাজানো যায়, EQUATION। ইকুয়েশনে দেখো এখানে 8টি বর্ণ আছে। ইকুয়েশন এই একটা শব্দ, আমি যদি যদি কিউ এর কাছে নেই, কিউ যদি এর কাছে নেই, সেটা একটা শব্দ হয়ে গেল। আমি যদি এন এর জায়গায় নেই, যদি এন এর জায়গায় নেই, সেটা একটা শব্দ হয়ে গেল। এখানে পেন, এটা 3টা অক্ষর থেকে আমি এইভাবে সম্ভব একটা শব্দ তৈরি করলাম 6টা। কিন্তু ইকুয়েশনকে যদি আমি এই যে এটার মতো সাজিয়েছি, তাহলে আমাদের ব্রেনে এটা ক্যাচ করা সম্ভব না। তাহলে কি করতে হবে, যে ইকুয়েশন শব্দটিতে, এই ইকুয়েশন শব্দটিকে আমরা 40,320টি শব্দ তৈরি করতে পারি। এই যে পেন, এইভাবে যেভাবে আমি সাজিয়ে এরকম করলাম 3টা শব্দ দেখে, কিন্তু এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে আমার সূত্র দরকার হবে, যে কিছুক্ষণ আগে আমি তোমার বলেছি NPN সমান ফ্যাক্টরিয়াল। বিন্যাসের কিছুক্ষণ আগে 4টা সূত্র বলেছি, সেখানে ছিল NPN মানে ফ্যাক্টরিয়াল। তাহলে এই ইকুয়েশন শব্দটিকে কত প্রকারে সাজানো যায়? ইকুয়েশন শব্দটির ভিতরে মোট কয়টি বর্ণ আছে? 1 2 3 4 5 6 7 8টি। সেই 8P8 অর্থাৎ 8 পড়বে। আর 8P8 মানে হলো ফ্যাক্টরিয়াল 8, আর ফ্যাক্টরিয়াল 8 মানে 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। এটা না লিখে তোমরা সরাসরি ক্যালকুলেট করে দেবে যে ফ্যাক্টরিয়াল 8 মানে 40,320। এখন আমি আরেকটা জিনিস আস্তে আস্তে কঠিনে যাই, তারপর আমি তোমাদের এই যে বেসিক জিনিসগুলো আমি শিখিয়ে দিচ্ছি, এগুলো জানলে যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। এখন ধরো একজনের নাম হলো তন্নি। তন্নি শব্দটিকে কত প্রকারে সাজানো যায়? তাহলে আগে দেখো, তন্নি শব্দটিতে মোট 5টি বর্ণ আছে। এই 5টি বর্ণের মধ্যে 2টি হলো এন আছে, যে বর্ণগুলো যে অক্ষরগুলো রিপিট থাকে সেগুলো কাউন্ট করবা।
অর্থাৎ কমপক্ষে যদি দুইটা থাকে বা তিনটা থাকে বা চারটা থাকে পাঁচটা থাকে সেগুলো কাউন্ট করবে, উপরে যাই থাকে। আর যদি একটি করে থাকে সেগুলো কাউন্ট করতে হয় না। তাহলে তন্বী শব্দটিতে মোট 5টি বর্ণ আছে। এই 5টি বর্ণের মধ্যে আমার তাহলে ফ্যাক্টরিয়াল 5 হবে উপরে। তাহলে যেগুলো রিপিট আছে কি দুইটি n, সেগুলো ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করবা। t একটি, o একটি, n একটি, দেখা লাগে না। তাহলে ফ্যাক্টরিয়াল 5 মানে তুমি এইভাবে করতে পারো 5 গুণ 4 গুণ 3 গুণ 2। আমি এখানে এসে স্টপ করে দিলাম নিচে 2 কাটার জন্য। এটা কাটা 5 গুণ 4 গুণ 3 60। এখন যেহেতু ক্যালকুলেটরের পারমিশন আছে সেজন্য এখন আর একটু করার দরকার নাই। এটা তোমরা সরাসরি ফ্যাক্টরিয়াল 5 কে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করলে 60, এইভাবে ক্যালকুলেটরের পারমিশন আছে তখন এটা লিখে দেবে। যখন ভর্তি পরীক্ষা দেবে যদি তোমাদের ক্যালকুলেটরের পারমিশন নাই তখন এই লাইনগুলো দেখিয়ে দেবে, মানে বোঝার জন্য বললাম। এখন যদি একজনের নাম ধরো রনি, রনি শব্দটিকে কত প্রকারে সাজানো যায়? তা রনি শব্দটিতে 4টি বর্ণ আছে। এই 4টি বর্ণ দেখো শব্দ সাজানো মানে কি, দেখো রনি একটা শব্দ, এই ওটা আমি এখানে নিলাম আর এখানে নিলাম, এর মানে সেটা একটা শব্দ, আবার ওয়াই কে আরেক জায়গায় আর এখানে নিলাম, এইভাবে আমরা কত প্রকারে সাজা দিতে পারি, এটাই হলো আমাদের প্রশ্ন। তা রনি শব্দটিতে 4টি বর্ণ আছে। 4টি বর্ণ যেহেতু ভিন্ন ভিন্ন সুতরাং একটাও রিপিট নাই, সুতরাং আমাদের হবে কি ফ্যাক্টরিয়াল 4, অর্থাৎ নিচে আর কিছু দিয়ে ভাগ করা যাবে না। তাই ফ্যাক্টরিয়াল 4 মানে 4 গুণ 3 গুণ 2 গুণ 1 লিখলে চলে না, লিখলে চলে 24 প্রকারে সাজানো যায়। 4 গুণ 3 গুণ 2 গুণ 1 24। আর এটাকে তোমরা ইচ্ছা করলে 4p4 এই কথাটি লিখতে পারো। তো লিখবে কি যে রনি শব্দটিতে 4টি বর্ণ আছে, 4টি বর্ণ যেহেতু ভিন্ন ভিন্ন সুতরাং ভিন্ন ভিন্ন সংখ্যা হবে 4p4, এটা না লিখলে চলে ফ্যাক্টরিয়াল 4 সমান 24 শেষ। এখন আমি আরেকটি জিনিস তোমাদের আলোচনা করতে চাই যে ধরো একটা থাকলো 12p2 আর একটা থাকলো 12c2, এই কথার অর্থ কি তোমরা মনে রাখবে 12p2 এখানে n মানে 12 আর মানে হলো 2। তাহলে আমি তোমাদের সূত্র শিখিয়েছিলাম ফ্যাক্টরিয়াল 12 মানে ফ্যাক্টরিয়াল n বাই n মাইনাস, তাহলে এটি সমান কি লেখা যাবে ফ্যাক্টরিয়াল 12 গুণ 11 গুণ 10 এ আসলে আমি এরকম স্টপ করে দিতে পারি, বলছিলাম কিছুক্ষণ আগে তোমাদের, আর ফ্যাক্টরিয়াল 10 স্টপ এটিকে কাটা 12 গুণ 11, তাহলে 11 দুগুণে 22 132। এখন তোমরা যদি যেহেতু ক্যালকুলেটরের পারমিশন আছে একটু যদি না করে সরাসরি 12p2 সমান 132 লিখে দাও তাও ফুল মার্কস পাবে। কিন্তু আমি এটা ওয়ার্কিং রুল বলতে এটা যদি না দেখাও এটা দেখাইতে পারো 12p2 এই কথাটির অর্থ হলো এখানে 12 সে দুইটা ধাপ নিচে নামবে, এই যে 2 আছে সেখানে 12 গুণ 11। যদি এখানে থাকলো 12p3 তাহলে একজন লোক ধরো 12 তলায় আছে 3টা ফ্লোর নিচে নামবে, তাহলে 12 গুণ 11 গুণ 10। যদি থাকতো এখানে 12p4 তাহলে 12 গুণ 11 গুণ 10 গুণ 9, এটা মনে রাখবে। আর যদি 12c2 হয় এই কথাটির অর্থ হলো ফ্যাক্টরিয়াল 12 ফ্যাক্টরিয়াল 2 মানে 2 মানে r ইনটু 12 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। তা ফ্যাক্টরিয়াল 12 মানে কি 12 গুণ 11 গুণ 10 এ আমি স্টপ করলাম, এই যে 10 কাটার জন্য এখানে স্টপ। আর এই ফ্যাক্টরিয়াল 2 মানে আমি লিখতে পারি 2 গুণ 1, এটা কাটা, তাহলে 12 গুণ 11 2 গুণ 1। তাহলে এই কথাটি তোমরা মনে রাখবে যে তোমরা এইটুক না করে এই যে এটা না করে সরাসরি বলতে পারো 12c2 এই কথাটির অর্থ হলো যে একজন লোক ধরো 12 তলায় আছে 2টা ফ্লোর নিচে নামবে, 12 গুণ 11 শেষ। আর যে দোতলায় ছিল তারও আবার ফ্যাক্টরিয়াল করতে হয়, অনেক স্যার এখানে 1 গুণ 2 লেখা 2 গুণ 1 লেখা একই কথা। আচ্ছা যদি এখানে থাকতো 12c3 তাহলে একজন লোক 12 তলায় আছে 3টা তলা নিচে নামবে, 12 গুণ 11 গুণ 10, আর যে লোক 3 তলায় ছিল 3 গুণ 2 গুণ 1। ওকে, আবার যদি এটা না দেখায় ক্যালকুলেটরে করো 12c2 তবে এই 66 হয়। আরেকটি কথা তোমাদের আলোচনা করি
যে যদি কখনো দেখো যে আমি আগে অঙ্কের বেসিক জিনিসগুলো আলোচনা করছি, তারপর আমি কম্পিউটারাইজড এই 5.1 এবং 5.2 এর বিন্যাস এবং সমাবেশের দুটো অধ্যায়ের অঙ্কগুলো আমি বিগত বছরগুলোতে যেগুলো বিভিন্ন বোর্ডে এসেছে বা যে কোনো কলেজে টেস্ট পরীক্ষায় থাকে সেগুলো আমি সুন্দরভাবে সংগ্রহ করেছি। তোমরা সেগুলো প্র্যাকটিস করে ওইগুলো পারবে। আচ্ছা দেখো যে যদি থাকে 12C10, সির বেলায় কম্বিনেশনের বেলায় তোমরা করতে পারো, যদি দেখো যে এইটার থেকে এইটা বিয়োগ করলে বিয়োগফলটা এর থেকে ছোট হয় পারমুটেশনের ক্ষেত্রে, একমাত্র সমাবেশের ক্ষেত্রে সির বেলায়, তাহলে আমরা বিয়োগ করে ছোট করে নিতে হবে। তাহলে 12C10, তাহলে 12 থেকে 10 বদলে কত হয়? 2। তাহলে কি করবে? 12 গুণ 11, 2 গুণ 1 সমান শেষে। যদি পরীক্ষা আসে 100C99, তাহলে তোমরা 100 থেকে 99 বাদ দাও, তাহলে 1 হলো। তাহলে কিছুক্ষণ আগে সমাবেশে যে চারটা সূত্র লিখে দিয়েছিলাম, তার একটি সূত্র ছিল NC1 মানে n, তাহলে কি হবে? এখানে থাকতো 4C1, তাহলে 4, 40C1 40, এই সূত্রগুলো তোমরা মুখস্থ করবে। আমি যে NC1 মানে n বলেছিলাম, n মানে 100। তাহলে c এর বেলায় এইভাবে আমরা বিয়োগ করে নিতে পারি। আরেকটি অঙ্ক দেখাই তোমাদের, যে এই সূত্রটি তোমরা মনে রাখবে, এমসিকিউ তে দরকার হবে। NCR সমান NCR প্রাইম হলে R সমান R প্রাইম লেখা যায়, অথবা এই সূত্রগুলো তোমরা মনে রাখবে, R প্লাস R প্রাইম সমান n। এটা ইম্পর্টেন্ট সূত্র বললাম। ধরো এরকম পরীক্ষা আসলো NC7 সমান NC4, এত হলে n এর মান কত? n এর মান, এগুলো এমসিকিউ বিভিন্ন বোর্ডে, ঢাকা বোর্ড সহ বিভিন্ন বোর্ডে এগুলো এমসিকিউ তে আসে। তাহলে কোন সূত্র? এই যে সূত্র, NCR সমান NCR প্রাইম হলে R প্লাস R প্রাইম সমান n লেখা যায়। তাহলে এখন কি হবে? অতএব 7 যোগ 4 সমান n, তাহলে n সমান 11। এটি হবে অঙ্ক। আরেকটি কথা তোমাদের বলে দিই, যে এটাও লেখো, এটি হলো সম্পূরক সমাবেশ NCn-R, অর্থাৎ NCR সমান লেখা যায় NCn-R, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে যে অঙ্কটি কিছুক্ষণ আগে আমি 100C99 ছিল, n মানে হলো 100, c r মানে 99, এই যে বিয়োগ করে নিয়েছিলাম, এটি হলো বলা হয় সাপ্লিমেন্টারি কম্বিনেশন, অর্থাৎ সম্পূরক সম্পূরক সমাবেশ, এটি মনে রাখবে। আর তোমাদের একটি জিনিস আমি তোমাদের শিখিয়ে দেই, যে বিন্যাস এবং সমাবেশের মধ্যে সম্পর্ক কি। তোমরা লিখে নাও যে NPR সমান NCR ইনটু R। এটি হলো বিন্যাস এবং সমাবেশের মধ্যে রিলেশন বিটুইন কম্বিনেশন এন্ড পারমিটেশন, পারমিটেশন এন্ড কম্বিনেশন। বিন্যাস আর সমাবেশের ভিতরে এটি হলো সম্পর্ক। কোন ম্যাথমেটিশিয়ান ইনটু ফ্যাক্টরিয়াল আর এখানে লেখে, অনেকে সামনে লেখে। এই জাতীয় একটা অঙ্ক করে ঢাকা বোর্ডে এসেছে 2017 সালে, অঙ্কটি দেখো। আর মনে রাখবে যে ম্যাথ প্র্যাকটিস করবে, সূত্রগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করবে, তাহলে এগুলো তোমরা করতে পারবে। এই জাতীয় একটা অঙ্ক আমি আগে দেখাই। দেখো ঢাকা বোর্ডে আসছে যে দেয়া আছে NPR সমান 240 এবং NCR সমান দেয়া আছে 120। বলছে n ও r এর মান নির্ণয় করো। আই রিপিট দিস, n ও r এর মান নির্ণয় করো। দুই মার্কের জন্য যায়। এখন তুমি দেয়া আছে, এটা লিখে, এটা দেয়া আছে, দেখো আমরা কিছুক্ষণ আগে লিখেছিলাম যে বিন্যাস এবং সমাবেশের মধ্যে সম্পর্ক। এই দেখো এখনো লিখতে পারবো, আমরা জানি NPR সমান NCR, এটা অনেক ভাবে করা যায়, বিভিন্ন প্রফেসর বিভিন্ন ভাবে করেন, ইনটু ফ্যাক্টরিয়াল R
দিস ইমপ্লাইজ এনপিআর এর মান কত 240, এনসিআর এর মান কত 120 ইনটু ফ্যাক্টরিয়াল আর। তাহলে ফ্যাক্টরিয়াল আর সমান কত 240 বাই 120, তাহলে ফ্যাক্টরিয়াল আর সমান কত 2। এরপর আমি এখানে লিখলাম, তাহলে ফ্যাক্টরিয়াল আর সমান লেখা যায় 2 গুণ 1 সমান আর সমান লেখা যায় ফ্যাক্টরিয়াল। যখন তোমরা ত্রিকোণমিতিতে শিখেছো sin থিটা সমান হাফ হলে sin থিটা সমান sin 3 ডিগ্রি অর্থাৎ থিটা সমান 3 ডিগ্রি, সেরকম উভয় পক্ষ থেকে আমরা ফ্যাক্টরিয়াল বাদ দিতে পারি। এখন আমার কি হবে আর ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল বাদ দিয়ে, ধরো যদি এখানে থাকতো 6 কেমন অঙ্ক হতে পারে, আমি এখানে দিলাম 150, এখানে দিলাম 25, 150 কে 25 দিয়ে ভাগ করি 6, যদি 6 হতো 6 এর পরিবর্তে আমি লিখতাম 3 গুণ 2 গুণ 1 ফ্যাক্টরিয়াল, যেহেতু তখন এখানে হতো ফ্যাক্টরিয়াল 3, ফ্যাক্টরিয়াল 3 মানে 3 গুণ 2 ইনটু 1 বা 1 গুণ 2 ইনটু 3 দুইটাই রাইট, তাহলে এর মান হয়ে গেল। এখন তোমরা ইচ্ছা করে এটার নাম 1 নম্বর সমীকরণ, এটার নাম 2 নম্বর সমীকরণ দিয়ে লিখতে পারো, n এর মান r এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, তোমাদের ইচ্ছা। এখন আমি 1 নং সমীকরণে বসাইতে পারি, 2 নম্বরে বসাইতে পারি। ওকে, r এর মান আমি 2 পেয়ে গেলাম। এখন তোমাদের ইচ্ছা, তুমি 1 নম্বরে যদি বসাও তাও ফুল মার্কস পাবা, যদি 2 নম্বরে বসাও সেটাও ফুল মার্কস পাবা। তাহলে এখন লেখো n p r সমান দেয়া আছে 140 না 240, और n মান বের করব ফ্যাক্টরিয়াল r এর মান কত পেয়েছি 2 সমান 240। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছি যে থাকে 12 p2, এই কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ হলো একজন 12 তলে আছে, দুইটা ফ্লোর, আমি বুঝাইছিলাম দুইটা ফ্লোর নিচে হবে, তাহলে কি হবে 12 গুণ 11। যদি এখানে 3 থাকতো তাহলে 12 গুণ 11 গুণ 10, এর 4 থাকতো তাহলে 12 গুণ 11 গুণ 10 গুণ 9, এরকম হয়। এখন আমি যদি লিখি np2, তাহলে এখানে 12, এই 12 হলো ব্যক্ত, বাট এই যে n, এই n হলো অব্যক্ত। তাহলে n এর মান যাই হোক, n এর মান ধরে 100, তাহলে 100 দ্বারা একজন লোক আছে দুইটা ফ্লোর সে নিচে নামবে, তাহলে কি হবে 100 ইনটু 99, এই 99 পেলাম কিভাবে 1 দিয়ে পেয়ে, এখানে হলো np2, এই কথাটির অর্থ হলো n ইনটু n মাইনাস 1। যদি আমার থাকতো np3, তাহলে লিখতাম আমি n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2। এটা হলো এক সংক্ষিপ্ত নিয়ম, এটি ভাবে তোমরা করতে পারো। আরেকটা নিয়ম আছে np r এর সূত্রে, সেটা লেন্থি প্রসেস, ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস 2 করে ক্যালকুলেশন করে ফেলে এটাই হয়। তোমরা এইটা অঙ্কের ক্ষেত্রে সরাসরি লিখতে পারো। যদি থাকতো np4, তাহলে একজন লোক n তলাতে আছে, 4টা ফ্লোর নিচে নামবে, তাহলে n একটা তলা, তাতে এক কলম n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3, এটা লিখবে। যদি এখানে থাকতো 12p4, আমি কিছুক্ষণ আগে বললাম যে একজন লোক 12 তলায় আছে, 4টা ফ্লোর নিচে নামবে, 12 গুণ 11 গুণ 10 গুণ 9। এখানে সেরকম np2 আমি লিখলাম n ইনটু n মাইনাস 1 সমান 240। এখন যদি কোনো প্রফেসর এভাবে না করে বিভিন্ন বইতে দেখবা করছে এরকম n ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল n মাইনাস 2, তারপরে করে ক্যালকুলেশন করে 2-3 লাইন করে তারপরে এটা আসে, একই কথা। এর জন্য তোমাদের নম্বর কাটবে না, কিন্তু তোমরা বোঝো কিনা সেই জিনিসগুলো এটি খেয়াল করবে। এখন আমি মিডল টার্ম করব, যে কত আর কত গুণ করলে আমার 240 হয়, যোগ বিয়োগ করলে আমার এখানে 1 হয়। তাহলে আমার এখানে দেখো 16n যোগ 15n মাইনাস 240 সমান 0। দেখো দিস ইমপ্লাইজ, আমি উপরে লিখলাম n, উৎপাদক কলাম ক্লাস 7 8 এই উৎপাদকগুলো তোমরা শিখে এসেছো, n মাইনাস 16 সমান 0। দেখা দ্বিগুণ করো, 5 16 80, হাতে হলো 8, 5 16 80, হাতে হলো 8, 16 কে 16 আর 8 24, ঠিক আছে। দিস ইমপ্লাইজ n মাইনাস 16 ইনটু n প্লাস 5 15 সমান 0।
এখন লিখবে অতএব হয় n মাইনাস 16 সমান 0, অতএব n ইজ ইকুয়াল টু 6। আমরা জানি যে দুইটা রাশির গুণফল 0 হলে পৃথক পৃথক ভাবে তাদের প্রত্যেকটার মান 0 অথবা অ্যাট লিস্ট যে কোনো একটির মান 0 হতেই হবে। n প্লাস 15 সমান 0, সুতরাং n সমান কি হবে? মাইনাস 15। এখন লিখবে যে কিন্তু n এর মান n সমান মাইনাস 15 গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয় কারণ কারণ আমার এখানে n হলো সংখ্যক বস্তু, n এর মান ঋণাত্মক হতে পারে না, কারণ n এর মান ঋণাত্মক হতে পারে না। তাহলে আমার উত্তর হবে কত? n = 16। তাহলে আমার অ্যানসার কি হবে? আমার মান শেষে n ও r এর মান, n এর মান হবে 16, কমা এই কমা হলো এবং এর কাজ করে, এবং r এর মান হবে 2। এটাই তোমরা এটা মনে রাখবে। আর যে অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় তোমাদের ভর্তি পরীক্ষা হোক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোক থাকবে, সেই অঙ্কগুলো আমি একটু এখনই দেখাই দেবো কম্পিউটারে। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখবে কতগুলো প্রমাণ আছে, সেই প্রমাণগুলো তোমাদের জন্য কম্পিউটারে করেছি, ওগুলো দেখাবো। যে কতগুলো অঙ্ক আছে, যে ধরো 5 জন লোকরে একটা গোল টেবিলে কতভাবে বসানো যায়। এই অঙ্কগুলো যে কয়জন লোক বা যে কয়জন স্টুডেন্ট, তারা তোমরা n দ্বারা ডিনোট করবা। ধরো 5 জন শিক্ষার্থীকে কত করে বসানো যায়, তাহলে n = 5। তো একজন লোকরে আগে ফিক্সড করে নিতে হয়। ফিক্সড করে বাকি যে 4 জন থাকে, সেই 4 জনের কেউ এখানে বসলো, কেউ এখানে, কেউ বসলো এখানে, এখানে যে লোকটা বসে সে এখানে বসতে পারে। সেজন্য তখন সূত্র হবে n - 1 ফ্যাক্টরিয়াল। এই সূত্রটা মনে রাখবে যে গোল টেবিলের ক্ষেত্রে। আর 10 জন লোক হলে n - 10 - 1 ফ্যাক্টরিয়াল হবে। এই জিনিসগুলো মনে রাখবে। মালা গাঁথার অঙ্কে জবা ফুল বা গোলাপ ফুল দিয়ে তুমি মালা গাঁথবে, তখন আবার সূত্র হবে n - 1/2 তে। 2 দিয়ে কেন ভাগ করতে হয়? মালা গাঁথার সময় তুমি এইভাবেও করতে পারো, এইভাবেও দেখতে পারো। সুতরাং আমার সেই জন্য আমাদের এখানে যেহেতু সরানো যায়, সেই জন্য আমরা এখানে 2 দিয়ে ভাগ করব। আচ্ছা, আর তোমাদের যেমন যদি বলে যে 6টি চিঠি 3টি বাক্সে কতভাবে নিক্ষেপ করা যায়, তখন আমাদের সূত্র হবে n⁻r। এটা মনে রাখবে। n হলো আধারের সংখ্যা। আধার মানে পাত্র, তোমরা মনে রাখবে। আর আধার যে চন্দ্রবিন্দু থাকে সেটি হলো অন্ধকার। আধার মানে পাত্র। পাত্র কি? কয়টা বাক্স। আর চিঠি হলো r। তাহলে এখানে n হলো আধার। তাহলে আমি বলছি 6টি চিঠি 3টি বাক্সে কত প্রকার রাখা যায়। তাহলে এখানে চিঠির সংখ্যাকে ধরবে r, আর যে আধার পাত্র সেটিকে ধরবে n। তাহলে 3টি চিঠি 3টি বাক্সে 6টি চিঠি কত প্রকার রাখা যায়, তখন এই n⁻r এই ধরনের সূত্রগুলো তোমরা নিক্ষেপ করো। এগুলো এমসিকিউ সিকিউতে থাকে যে 3 জন লোক 2টি হোটেলে কত ভাবে রাত্রি যাপন করতে পারে, এই ধরনের পরীক্ষাগুলো থাকে। আবার 4টি চিঠি 2টি বাক্সে কতভাবে নিক্ষেপ করতে পারবে। তোমরা মনে রাখবে যে আধার মানে পাত্র সেটিকে n দ্বারা ডিনোট করবে, আর যেটিকে বলা হয় সংখ্যা যেটা নিক্ষেপ করবে বা সেটিকে বলবে r। চিঠি এখানে r, পাত্র বাক্স হলো n। আরেকটি আছে যে তুমি তোমার জন্মদিনে 6 বন্ধুরে 6 বান্ধবীরে তুমি কত প্রকারের নিমন্ত্রণ করতে পারো, সেখানে সূত্র 2n - 1। এই সূত্রটি খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় থাকে। 2n - 1। এই 1টা কেন বিয়োগ করতে হয়? যখন আমি দ্বিপদী অঙ্কগুলো করব, বাইনোমিয়াল থিওরেম, সেখানে একটা প্রমাণই আছে। সেখানে তোমরা আমি একটু হিন্টস দিয়ে দেই। nc0 মানে 1, তোমরা মনে রাখবা। nc0 মানে 1 একটা সূত্র, 2n এর একটা সূত্র আছে বাইনোমিয়াল থিওরেমে। সেই সূত্র প্রমাণের জন্য আমি 1 যোগ করে 1 বিয়োগ করি, সেই 1 বিয়োগ। আর এটা মনে রাখবা nc0 এর প্রমাণটা তখন করে দেব। nc0 মানে 1, এটা মনে রাখবে।
যদি 4c নট থাকে তাও 1, যদি 100c নট থাকে তাও 1, এটাকে 0 বলতে পারো, নট বলতে পারো। তাহলে nc নট সমান 1, 10c নট মানে 1, 100c নট মানে 1, 4c নট মানে 1, 20c নট মানে 1, এটা মনে রাখবে। তো এইভাবে আমরা এই বিন্যাস সমাবেশের অঙ্কগুলো করব। আমি আবার বলছি যে স্টার তার ফ্যাক্টরিয়াল সমান লেখা যায় স্টার ইনটু স্টার মাইনাস 1, মনে রাখবে। তো এর অর্থ কি যে n ফ্যাক্টরিয়াল সমান লেখা যায় n ইনটু n মাইনাস 1, এটা করে দিয়ে দাও। অর্থাৎ এই যে 1 বিয়োগ করে দিতে হয়। তোমাদের এরকম একটা প্রমাণ আছে, খুব ইম্পর্টেন্ট, এই প্রমাণটা থাকেই পরীক্ষায়। এই প্রমাণটা আমি তোমাদের জন্য কম্পিউটারাইজড করেছি। এই যে এই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট, এটা এই প্রমাণটা আমি কিছুক্ষণ পরেই তোমাদের করে দেব। NCR প্লাস NCR মাইনাস 1 সমান n প্লাস 1 c সমান n প্লাস 1 CR। এই সূত্রটা আমি এই যদিও আরো দুইটা প্রমাণ আছে, মোট তিনটা প্রমাণ তোমাদের জন্য আমি করে দেব কম্পিউটারে, বুঝিয়ে দিতে হবে। আরেকটি কথা যে এই যে পারমিউটেশন এবং কম্বিনেশন, এটাকে আমরা কত প্রকারে ব্যক্ত করতে পারি, লিখতে পারি। দেখো NPR এভাবে লেখা যায়, আবার যদি NPR এভাবে লেখো তাও হয়। তো এইটা লেখাই ভালো। আবার কোন কোন ভর্তি পরীক্ষায় কখনো কখনো ইউনিভার্সিটিতে এইভাবে লেখে যে পারমিউটেশন অফ n from r, n to r, অর্থাৎ n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে যত পরে আমরা সাজাতে পারি। যদি পরীক্ষায় এরকম একটা ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকলো 8p2 সমান কত, কিন্তু তোমরা কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ মনে করবে না যে এখানে p একটা বিন্দু, তার স্থানাঙ্ক 8,2, তার কিন্তু নাম্বার পাবে না। একবার ভর্তি পরীক্ষা আসছে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে এটা সমান কত, তাহলে এইটা বলতে আমরা যা বুঝি 8p2 বলতে আমরা তাই বুঝি, সেটা এই নোটেশন লিখছে। এটা মানে হলো একজন লোক 8 তলা আছে, দুটো তলা নিচে নামবে, তাহলে এখানে m মানে হলো 8 আর r মানে হলো 2, তাহলে কি হবে 8 গুণ 7 56, তাহলে সমান উত্তর লিখে দেবে 56। সেরকম আমরা কম্বিনেশন কেও এইভাবে লিখতে পারি NCR, এভাবে লিখেছি, আবার এইভাবে লিখতে পারো NCR, সিটা বড় হাতে লেখাই ভালো, এই এরকম, অর্থাৎ এই সোজা, আর সিটা বড় করে লিখবে, n আর r ছোট হাতে। আর আবার এভাবে লেখা যায় CNR। এখন আবার মনে করো না যে C একটা বিন্দু, তা না। যদি কোথাও থাকে C8,2, তাহলে বুঝতে হবে যে এটা হলো কম্বিনেশন, এই যেরকম 8C2। তাই 8C2 এই কথার অর্থ কি, 8C2 এই কথার অর্থ হলো একজন লোক 8 তলায় আছে, দুটো তলা নিচে নামবে, তাহলে কি হবে 8 গুণ 7, আর যে লোক দোতলায় আছে তার আবার ফ্যাক্টরিয়াল করতে হয়, তাহলে 4 7 28, এটা মনে রাখবে। তাহলে এই নোটেশন গুলো তোমরা মনে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই যে বিন্যাস এবং সমাসের মধ্যে যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি কোনো শিক্ষার্থী ভালো মতো মনে রাখে এবং সূত্রগুলো যেগুলো বললাম তার মধ্যে মনে রাখো, তাহলে আই ডু বিলিভ এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো এখন আমি দেখাবো সবগুলো অঙ্ক তোমরা করতে পারবে। আমি এই যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা এই বাকিটুকু এখন আমি কম্পিউটারে তোমাদের জন্য বিন্যাস এবং সমাবেশের অঙ্কগুলো সুন্দরভাবে কম্পিউটারাইজড করেছি, ওই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তাহলে যে কোনো পরীক্ষায়, ইয়ার ফাইনাল পরীক্ষা হোক বা টেস্ট বি টেস্ট বা সর্বোপরি যখন তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেখানেও বা ভর্তি পরীক্ষায়, ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাগুলো, এইগুলোই অঙ্কগুলো পরীক্ষায় থাকে। বেসিক স্ট্রং করবে। আমি সবসময় বলে থাকি যে ম্যাথ হলো সূত্র নির্ভর সাবজেক্ট, সূত্রগুলো ভালো মতো বুঝে করবে, তাহলে তোমরা যে কোনো অঙ্ক করতে পারবে। আর প্র্যাকটিস করবে, প্র্যাকটিস এক্সামে পাবে। এখন আমি কম্পিউটারে গতানুগতিক যেভাবে আমি এই জিনিসগুলো তোমাদের জন্য কম্পিউটারাইজড করেছি সেইগুলো বুঝিয়ে দেব, এবং এই ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই মাহি এডুকেয়ার হেল্পলাইন এখানে প্রকাশ করা হবে। আমার বিশ্বাস তোমরা ভিডিওগুলো এখান থেকে দেখবে, প্র্যাকটিস করবে, যে কোনো পরীক্ষায় নম্বর পাবে। আর তোমাদের প্রতি আমার একটি
সবিনয় ঠিক না, এটা রিকোয়েস্ট অনুরোধ করছি যে যদি ভালো লাগে ভিডিওটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভবিষ্যতে আরো ভিডিও পাওয়ার জন্য তোমরা লিংক পাবে, তোমাদের কাছে ভিডিওগুলো সহজেই চলে যাবে লিংক, সেজন্য তোমরা প্র্যাকটিস করবে আর সাবস্ক্রাইব করবে আমি প্রত্যাশা করি। ওকে, সবাইকে ধন্যবাদ। এখন আমি ল্যাপটপে ঠিক আছে তো তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি এই অঙ্কগুলো আমি এতক্ষণ যে বেসিক আলোচনা করলাম সেটার আলোকে আমি তোমাদের এই বিন্যাস এবং সমাবেশ উচ্চতর গণিত প্রথম পত্রের অধ্যায় পঞ্চম অধ্যায়ের এই অঙ্কগুলো এখন তোমাদের আমি ধারাবাহিকভাবে বুঝিয়ে দেব। ওকে, আজকের ক্লাস শেষে যা যা তোমরা শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে সেটি হলো গণনার যোজন ও গুণন বিধি, বিন্যাস সম্পর্কিত বিভিন্ন সূত্র, সবগুলি ভিন্ন নহে এরূপ বস্তু বিন্যাস, বস্তুসমূহের পুনরাবৃত্তি ঘটতে পারে সেরূপ ক্ষেত্রে বিন্যাস, চক্র বিন্যাস, সমাবেশ, ভিন্ন ভিন্ন বস্তুর সমাবেশ। এখানে একটা হবে হবে, ধরো এটা একটু কানেকশন করে নেই। এগুলো তোমরা প্র্যাকটিস করবে, ভিন্ন বস্তুর সমাবেশ। তারপরে আমরা আজকের এই ক্লাস শেষে আরো জানতে পারবো সম্পূরক সমাবেশ, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি, শর্তাধীন সমাবেশ, n সংখ্যক ভিন্ন বস্তু থেকে প্রতিবারে অন্তত একটি বস্তু নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা নির্ণয়, গ্রুপ বা দলে বিভক্তকরণ, এত সংক্রান্ত সংজ্ঞা, প্রয়োগ এবং সমস্যা সমাধান, এগুলো আমরা জানতে পারবো। এখন বিন্যাস কাকে বলে আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছি, এটা যে নির্দিষ্ট সংখ্যক জিনিস থেকে কয়েকটি বা সব কয়েকটি একবারে নিয়ে যত প্রকারে সাজানো যায়, অর্থাৎ ভিন্ন সারি গঠন করা যায়, তাদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলা হয়। আমি এই যে এনপিআর এইভাবে বা পি ব্র্যাকেট এনআর এইভাবে প্রকাশ করা হয়, যে ফ্যাক্টরিয়াল 0 মানে সমান 1, ফ্যাক্টরিয়াল 1 মানে 1, এগুলো আমি তোমাদের দেখিয়েছি, তোমরা ভিডিও থেকে দেখে নিও। আর ফ্যাক্টরিয়াল n সমান n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ইনটু 3 ডট ডট 3 ইনটু 2 ইনটু 1 লেখা যায়। আবার ফ্যাক্টরিয়াল n মানে 1 গুণ 2 গুণ 3 ডট ডট n লেখা যায়। সমাবেশ কাকে বলে আমি এটাও বলেছি, যে যত প্রকারের নির্বাচন বা দল গঠন করা যায় এটিকে প্রত্যেকটি সমাবেশ বলা হয়। সমাবেশেরও 3টি নোটেশনে আমরা ব্যক্ত করতে পারি। আর এই সূত্রটি তোমরা অবশ্যই মনে রাখবে যে যদি m সংখ্যক ভিন্ন পদ্ধতিতে কোনো একটি কাজ সম্পন্ন করা যায় এবং এদের এক পদ্ধতিতে কাজটি সম্পাদিত হওয়ার পর যদি অপর একটি কাজ n সংখ্যক ভিন্ন পদ্ধতিতে সম্পন্ন করা যায়, তাহলে কাজ দুটি একত্রে মোট m ইনটু n সংখ্যক পদ্ধতিতে সম্পন্ন করা যাবে। একেই বলা হয় গণনার গুণন বিধি, এটা মনে রাখবে। তাই প্রথমে 5.1 এর অঙ্কগুলো করব, আলোচনা করছি, তারপরে এটার পরে 5.2 এর অঙ্কগুলো দেখাবো। এই সূত্রগুলো তোমাদের বলেছি যে npr সমান ফ্যাক্টরিয়াল n বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল, npn মানে ফ্যাক্টরিয়াল n, np নট মানে 1, np1 মানে n। এই সূত্রগুলো তোমরা মনে রাখবে। এখন প্রথম অঙ্কটি যে লাপ্লাস শব্দটির অঙ্কগুলোকে কত প্রকারে সাজানো যেতে পারে, এই ব্যবস্থাগুলোর কতটি l দ্বারা আরম্ভ হয়। তো দেখো লাপ্লাস শব্দটিতে মোট 8টি ভিন্ন অক্ষর আছে, কোনো রিপিট নাই, তাহলে সূত্র হবে কি ফ্যাক্টরিয়াল 8। এন্ড ফ্যাক্টরিয়াল 8 অর্থাৎ রিপিট না থাকলে npn মানে 8p8 কথাটা লিখলেও হয়, না লিখলেও হয়, সমান 40,320। এতটি শব্দ গঠন করা যায়। পরে বলছে কতটি l দ্বারা আরম্ভ হয়। তোমরা মনে রাখবে l দ্বারা আরম্ভ হয় যদি, যেহেতু, সুতরাং এই l কে বাদ দিয়ে দেবে।
এল কে যদি বাদ দেই তাহলে আমার শব্দ হয় মানে অক্ষর হয় কয়টি? 7টি। তাহলে ওই অবশিষ্ট 7টি অক্ষরকে তাদের নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 7 অর্থাৎ 7p7 ইচ্ছা করে লিখতে পারো, না লিখলেও চলে, রিপিট নাই যেহেতু, ফ্যাক্টরিয়াল 7 অর্থাৎ 5040 ভাবে সাজানো যায়। এটাই হলো আমার। তাহলে অতএব এল দ্বারা আরম্ভ হয় এরূপ শব্দের সংখ্যা হবে ফ্যাক্টরিয়াল 7 সমান 5040। এই অঙ্ক হয়ে গেল। পোস্টেজ, এই অঙ্কটিও মাঝে মাঝে পরীক্ষায় থাকে যে পোস্টেজ শব্দটির অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যেতে পারে যাতে স্বরবর্ণগুলো জোড় স্থান দখল করে। কতগুলোতে ব্যঞ্জন বর্ণগুলো একক থাকবে। অঙ্কটা আমি ভালোভাবে বুঝিয়ে দিই তোমাদের, যে তুমি মনে রাখবে কিছুক্ষণ আগে আমি বোর্ডে বলেছি যে এ থেকে জেড পর্যন্ত যে 26টা অক্ষর তার মধ্যে এ ই আই ও ইউ এই 5টিকে আমরা ভাওয়েল বা স্বরবর্ণ বলি, আর বাকিগুলো কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। এখানে পোস্টেজ শব্দদের মধ্যে আমাদের স্বরবর্ণ আছে 3টি, কি কি? ও, এ আর ই। আর ব্যঞ্জন বর্ণ আছে 4টি, সেটি হলো পি, এস, টি, জি। পি, এস, টি, জি, এই 4টি হলো ব্যঞ্জন বর্ণ। আমার শর্ত দিয়ে দিয়েছে, তাহলে মোট আমাদের স্থান কয়টি? 4 আর 3 7টি। এর মধ্যে 3টি যোগ আর 4টি বিজোড়। ধরো তোমরা কল্পনা করো যে তুমি যে বাসায় অবস্থান করছো, বাস করো, তার পাশে একটা বিল্ডিং আছে, 7তলা বিল্ডিং। এই 7তলা বিল্ডিং এর জোড় কোনগুলো? 2, 4, 6 এই 3টি ফলন হলো জোড়, আর 1, 3, 5, 7 এই 4টি ফলন হলো বিজোড়। সেভাবে তোমরা কল্পনা করো। আমার বলছে যে স্বরবর্ণগুলো সবসময় জোড় স্থানে রাখবে। স্বরবর্ণ আছে কয়েকটি? 3টি। তাই লিখতে হবে স্বরবর্ণগুলোকে 3p3। এই 3p3 মানে হলো 3টি স্বরবর্ণ থেকে 3টি স্বরবর্ণ নিয়ে আমি এত উপায়ে সাজাতে পারি। 3p3 এই কথাটার অর্থই হলো ফ্যাক্টরিয়াল 3। আবার বলছি, আর ব্যঞ্জন বর্ণ আছে 4টি এবং ব্যঞ্জন স্থানও 4টি, 1, 3, 5, 7 তলাগুলো বলছি, তাহলে 4p4 উপায়ে সাজানো যায়। এখানে তোমরা এটা না লিখে সরাসরি ফ্যাক্টরিয়াল 4 হয়ে যেখানে আমি লিখেছি লিখতে পারো। অতএব স্বরবর্ণগুলো জোড় স্থানে স্বরবর্ণগুলো এখানে একটু কারেকশন করে দিই। স্বরবর্ণগুলো জোড় স্থানে রেখে 7টি অক্ষর দ্বারা গঠিত মোট শব্দের সংখ্যা আমাদের এই দুটো গুণ করতে হয়। কিছুক্ষণ আগে আমি গুণন সূত্র বলেছি যে একটি কাজ ধরো এম আকারে সম্পন্ন করা যায় এবং অপর একটি কাজ যদি এন উপায়ে সম্পন্ন করা যায়, তাহলে সেই দুটো কাজ একত্রে সম্পন্ন হওয়ার নিয়ম হলো এম ইন্টু এন। তো এখানে তোমরা কল্পনা করবে এটা হলো এম, এটা হলো এন, সেজন্য এই যে গুণ করে এটা তোমরা বুঝতেই পেরেছো। ফ্যাক্টরিয়াল 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 4। আর ফ্যাক্টরিয়াল 3 মানে ক্যালকুলেটরে করবে 3 গুণ 2 গুণ 1 সরাসরি 6 লিখবে। আর ফ্যাক্টরিয়াল 4 মানে 4 গুণ 3 গুণ 2 গুণ 1 লেখা লাগে না, 24 গুণ করে 144। বলছে কতগুলোতে ব্যঞ্জন বর্ণগুলো একত্রে থাকবে। তাহলে এটির মানে হলো 4টি ব্যঞ্জন বর্ণকে একত্রে একটি অক্ষর মনে করলে মোট অক্ষর হয় কয়টি? 4টি। হ্যাঁ, মোট অক্ষর হয় 4টি। কি জন্য? যে আমার স্বরবর্ণ আছে 3টি আর ব্যঞ্জন 4টিকে একটা ধরলে তাহলে মোট 5টি বর্ণ। তাদের মধ্যে 4p4 উপায়ে সাজানো যায়। কেন? যে আমার কোনো রিপিট নেই। আমি আবার বলছি ডিয়ার স্টুডেন্টস, যদি রিপিট না থাকে তখন npn এর সূত্রটি অ্যাপ্লাই করতে হয়। npn লেখার ফ্যাক্টরিয়াল n লেখার কথা। আবার ওই 4টি ব্যঞ্জন বর্ণকে তাদের নিজেদের মধ্যে 4p4 উপায়ে সাজানো যায়। এটা মানে হলো ফ্যাক্টরিয়াল 4। আমি আবার বলছি লেখা যায়। তাহলে অতএব স্বরবর্ণগুলো একত্রে রেখে নির্ণয় বিন্যাস সংখ্যা হবে, এই দুইটার গুণ হবে, গুণ করে এটা 76। এই অঙ্কটিও তোমরা একই অঙ্ক, যে স্বরবর্ণগুলোকে কোনো সময় পৃথক না রেখে আর সব সময় পাশাপাশি না রেখে ডটার শব্দের অক্ষরগুলো কত প্রকার সাজানো যায়, একইভাবে আমি এই অঙ্কগুলো এরপরে ম্যাথমেটিক্স, প্যারালাল, ট্রায়াঙ্গেল ওই অঙ্কগুলো বুঝাই দাও, তখন এই ডটারও পারবা। একইভাবে অঙ্কগুলো ভিডিও থেকে তোমরা দেখে নিও। ওকে, এই যে সেকেন্ড শব্দটির অঙ্কগুলো থেকে একটি স্বরবর্ণ ও 2টি ব্যঞ্জন বর্ণ কতগুলো শব্দ গঠন করা যেতে পারে যাতে স্বরবর্ণগুলো সব সময় মধ্যম স্থান দখল করে। তাহলে মধ্যম স্থান দখল করে, সেই জন্য আমি এখানে দেখা করেছি যে সেকেন্ড শব্দটি 2টি স্বরবর্ণ ও 4টি ব্যঞ্জন বর্ণ দিয়ে গঠিত। নতুন যে শব্দগুলো গঠিত হবে তার মধ্যে 1টি স্বরবর্ণ এবং 2টি ব্যঞ্জন থাকতে হবে।
যেহেতু স্বরবর্ণটি মধ্যস্থানে থাকতে হবে, সুতরাং দুটি স্বরবর্ণ হইতে একটি স্বরবর্ণ 2p1 সমান 2, অর্থাৎ আমি কিছুক্ষণ আগেই তোমাদের সূত্র লিখে দিয়েছি np1 মানে n, সেই সূত্রটি এখানে বলি। n মানে 2p1, আর পুনরায় 4টি ব্যঞ্জন হইতে 2টি ব্যঞ্জন বর্ণ 4p2, অর্থাৎ আমি এই যে সংক্ষিপ্ত যে নিয়ম শিখালাম যে 4p2, এই কথাটির অর্থ হলো একজন লোক 4 তলায় আছে, 2টা ফ্লোর নিচে নামবে, তাহলে 4 গুণ 3 2টা ফ্লোর হয়ে গেল, এই 2 এর কোনো কাজ করতে হয় না। কিন্তু যদি এখানে p না থেকে c থাকতো, তাহলে 4 গুণ 3 বাই আবার এই 2 নিচেটার আবার ফ্যাক্টরিয়াল করতে হয়, 2 গুণ 1 বা 1 গুণ 2 দিয়ে ভাগ করতে হয়। এত তাহলে অতএব নির্ণয় মোট শব্দের সংখ্যা এটা গুণ করতে হয়, যে m * n এর গুণন সূত্র। এই অঙ্কটি দেখে এলে বুঝিয়ে যদি দেই, তাহলে তোমরা অনেকগুলো অঙ্ক করতে পারবে। যে প্রমাণ করো যে আমেরিকা শব্দটির বর্ণগুলো একত্রে যৌথ প্রকারে সাজানো যায়, ক্যালকাটা শব্দটির বর্ণগুলো একত্রে তার দ্বিগুণ উপায়ে সাজানো যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখো যে আমার দরকার হচ্ছে যে ক্যালকাটা শব্দতে মোট 8টি বর্ণ আছে, যার মধ্যে 2টি সি, 2টি এ, 2টি টি এবং অবশিষ্টগুলো ভিন্ন ভিন্ন। বিভিন্ন আর ভিন্ন ভিন্ন কথাটা এক কথা। অতএব ক্যালকাটা শব্দটির বিন্যাস সংখ্যা আমরা p1 দ্বারা ডিনোট করলাম, পারমুটেশন 1 ফ্যাক্টরিয়াল 8, তারপর যেগুলো রিপিট আছে তাদের ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ দিয়ে ভাগ করতে হয়। তাহলে উত্তর ক্যালকুলেটর করেছি। আবার আমেরিকা শব্দটির 7টি বর্ণ আছে, তার ভিতরে 2টি এ, অবশিষ্টগুলো ভিন্ন ভিন্ন। অতএব আমেরিকা শব্দটির মোট বিন্যাস সংখ্যা হবে, এটাকে আমি p2 দ্বারা ডিনোট করছি, বা তুমি এটা x দিতে পারো, এটা y ফ্যাক্টরিয়াল 7 বাই ফ্যাক্টরিয়াল 2 এটা। এখন p1 বাই p2 এর মান বসিয়ে এটা করলাম, p1 সমান 2p2। এই কথার অর্থ কি, যে p2 যা তার দ্বিগুণ হচ্ছে p1, এই অতএব লিখে দেওয়া। অতএব ক্যালকাটা শব্দটির বর্ণগুলোকে আমেরিকা শব্দের বর্ণগুলো চাইতে দ্বিগুণ উপায়ে সাজানো যায়, প্রমাণিত। এই অঙ্কটিও ঢাকা বোর্ডে করে এসেছিলাম, এগুলো কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ডে, বিভিন্ন বোর্ডে থাকে। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে ম্যাথমেটিক্সে 0 1 2 3 4 5 6 7 8 9, এই 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত, এগুলোকে আমরা অঙ্ক বা ডিজিট বলি। আর 10 11 12 যতদূর চলে যাও উপরে, সেগুলোকে আমরা সংখ্যা বলি। 0 মানে অঙ্ক আর সংখ্যায় একটু পার্থক্য আছে অবশ্যই। 0 কে আমরা সাহায্যকারী অঙ্ক বলি, হেল্পিং ডিজিট। আর 1 থেকে 9 পর্যন্ত, এই 9টিকে আমরা সার্থক অঙ্ক বলি। যদি আমাদের বলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে বুঝতে হবে যে সংখ্যার 2টি অঙ্ক 10 থেকে শুরু করে 99 পর্যন্ত। যদি বলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এর অর্থ হলো 3টা অঙ্ক আছে 100 থেকে শুরু করে 999 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে অঙ্কটি, এই অঙ্কগুলোর পরীক্ষায় থাকে, এগুলো বেশি করে বুঝে করবে। এখানে বলছে এই জাতীয় অঙ্ক আমার কম্পিউটারে আমি অনেকগুলো তোমাদের জন্য করেছি, এই ভিডিও থেকে দেখে নেবে যে প্রত্যেক অঙ্ককে, প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে 6 5 2 3 0 অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের কতগুলো অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যায়। এবং তোমরা জানো যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, সেগুলোকে বলা হয় অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা বা অড নাম্বার। যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কোনো রিমাইন্ডার, কোনো অবশিষ্ট না থাকে, সেগুলোকে বলা হয়, অর্থাৎ কোনো ভাগ শেষ না থাকে, সেগুলোকে বলা হয় আমাদের জোড় সংখ্যা বা ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা। এখানে সংখ্যাগুলোর শেষে যে 3 আর 5 থাকলে সেগুলো বিজোড় হবে, এটা তো বুঝে যাচ্ছে, তোমরা বুঝতে পারছো। এবং সবসময় তোমরা মনে রাখবে 0 কিন্তু একটি জোড় সংখ্যা, এবং 0 ধনাত্মক হলো, ঋণাত্মক হলো, নিরপেক্ষ। এবং আধুনিক ম্যাথমেটিশিয়ানরা বলেন 0 হলো আমার পূর্ণ সংখ্যা, 0 জোড় সংখ্যা। এখন এখানে 5টি অঙ্ক আছে, সুতরাং 3 শেষে রেখে বাকি 4টি অঙ্ক সাজিয়ে 5 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা হবে কত? 3 শেষে রেখে বিজোড় সংখ্যা হবে ফ্যাক্টরিয়াল 4, অর্থাৎ 4p4 মানে ফ্যাক্টরিয়াল 4 বলেছিলাম, npn মানে ফ্যাক্টরিয়াল, সেইভাবে 24টি। এখানে ফ্যাক্টরিয়াল 4 মানে 4 গুণ 3 গুণ 2 গুণ 1 লেখা যায় না, লিখে ক্যালকুলেট করেছি। কিন্তু এই সংখ্যাগুলোর প্রথমে যদি 0 থাকে, সংখ্যাগুলো অর্থপূর্ণ 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে না। ধরো আমি যদি প্রথমে 0 লিখি, পরে আমি আর 4টা ডিজিট লিখলাম,
কিন্তু প্রথমে জিরোর কোনো কাম হয় না। জিরো যদি দ্বিতীয় অবস্থানে থাকে বা তৃতীয় বা চতুর্থ বা পঞ্চম, তাহলে তার দাম আছে। প্রথমে জিরোর কোনো দাম থাকে না। সেজন্য প্রথমে জিরো এবং শেষে ৩ রেখে বাকি ৩টি সংখ্যা সাজাইলে এ ধরনের সংখ্যাগুলো পাওয়া যাবে। তাহলে অর্থপূর্ণ নয় এরকম ৫ অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে কয়টি? ফ্যাক্টরিয়াল ৩। এখানে ফ্যাক্টরিয়াল 3 ডিয়ার স্টুডেন্ট কেন লিখলাম? যে 0 আর এই 3 তো ফিক্সড করে নিলাম। তাহলে 0 যদি প্রথমে যে প্রথম অঙ্কটা করলাম লাভটার প্রথমে এল দ্বারা শুরু হয়, এল বাদ দিয়ে দিলাম না? তো এখানে 0 তো ফিক্সড প্রথমে, শেষে 3 ফিক্সড। তাহলে এই 2টা বাদ দিলে মোট আমার ৫ অঙ্ক, তাতে এই 2টা বাদ দিলে 3, সেজন্য সেই 3টিকে ফ্যাক্টরিয়াল 3 অর্থাৎ 3p3 অর্থাৎ ফ্যাক্টরিয়াল 3 মানে 3 গুণ 2 গুণ 1 মানে 6 প্রকাশ করা যায়। তাহলে অতএব 3 কে শেষে রেখে ৫ অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ বিজোড় সংখ্যা হবে 24 বিয়োগ 6 সমান 18। সেরকম যদি আমরা অনুরূপভাবে 5 কে শেষে রেখে 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ বিজোড় সংখ্যা হবে 18টা। তো এই 18 আর 18 যোগ করলে 36, অতএব নির্ণয় 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ বিজোড় সংখ্যা হবে 18 36। এই অঙ্কটি ঢাকা বোর্ডে, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড অনেকবার আসছে, এগুলো বেশি করে করবে। পারমিউটেশন শব্দটির বর্ণগুলোর কোন সর্বর্ণের অবস্থান পরিবর্তন না করে কত রকমের পুনর্বিন্যাস করা যেতে পারে। অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। দেখো যে পারমিউটেশন শব্দটির মোট 11টি অক্ষরের মধ্যে 5টি স্বরবর্ণ এবং 6টি ব্যঞ্জনবর্ণ। যেহেতু স্বরবর্ণগুলো তাদের অবস্থান স্থান পরিবর্তন করবে না, সুতরাং তাদের স্থান নির্দিষ্ট করে 6টি ব্যঞ্জনবর্ণকে, যার মধ্যে 2টি টি আছে, তাহলে কত ভাবে সাজানো যায়? ফ্যাক্টরিয়াল 6 বাই টি 2টি, সেজন্য ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 360 ক্যালকুলেটরে ক্যালকুলেশন করেছি। এখন পারমিউটেশন শব্দটি নিজেই একটি সাজানো সংখ্যা, এই যে পারমিউটেশন। এখন অতএব পুনরায় সাজানো, পুনর্বিন্যাস মানে আর পুনরায় সাজানোর মোট সংখ্যা হবে আমার এই যে 360, তার থেকে এই পারমিউটেশন যেহেতু নিজে একটি সাধারণ সংখ্যা, সেই 1 বিয়োগ করলে 359 হবে উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এখানে পুনর্বিন্যাস, এই পুনর কথাটা না থাকতো, শুধুই বলতো বিন্যাস করা যেতে পারে, তাহলে কিন্তু উত্তর 360 হইত। স্বরবর্ণগুলোর পাশাপাশি না রেখে ট্রায়াঙ্গেল শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায়, তা আমি তোমাদের এই ট্রায়াঙ্গেল, তারপরে প্যারালাল, ম্যাথমেটিক্স, আলাহাবাদ, এই সব অঙ্কগুলো সব একই রকম। আমি তোমাদের এই ম্যাথমেটিক্স অঙ্কটা ভালো মতো বুঝিয়ে দেবো, তাহলে এইগুলো অঙ্ক তোমরা করতে পারবে। এই অঙ্কগুলো তোমরা আমি বাকিগুলো তোমরা ভিডিও থেকে দেখে নিও। আচ্ছা, কারেজ, এটা সেই একই নিয়মে আমি করেছি। এগুলো খুব সোজা অঙ্ক, বুঝে করবে। এই যে দেখা যে রাজশাহী শব্দটির অক্ষরগুলো একত্রে বিন্যাস সংখ্যা, বরিশাল শব্দটির অক্ষরগুলোর একত্রে বিন্যাস সংখ্যা 4 গুণ। এখানে আমরা এই শব্দটির এটা হুবহু যে আমেরিকার ক্যালকাটা অঙ্কটা করলাম, ঠিক সেভাবে অঙ্কটি, এই যে 4 গুণ বলছে, সেখানে 4। এই যে প্যারালাল, এই অঙ্কটি আমি বুঝিয়ে দিই। আচ্ছা, এখানে আমি এই অঙ্কটি প্যারালাল, এখানে তোমরা ক্ষেত্রে কথাটি লেখো, তাহলে ভালো হয়। আচ্ছা, এখন প্যারালাল শব্দটির অক্ষরগুলো সবগুলো একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায় তা বের করতে বলছে, আর স্বরবর্ণগুলোকে পৃথক না রেখে অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায় তাও বের করো। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আমি এই প্যারালাল, ম্যাথমেটিক্স, কিছুক্ষণ আগে বললাম ট্রায়াঙ্গল, সব এক জাতীয় অঙ্ক। এটা তোমরা মনে রাখবে যে প্যারালাল শব্দতে মোট 8টি অক্ষরের মধ্যে 2টি এ এবং 3টি এল আছে। এখানে লিখতে পারো অবশিষ্টগুলো ভিন্ন ভিন্ন, লিখতে পারো অবশিষ্টগুলো ভিন্ন ভিন্ন। অতএব নির্ণয় মোট বিন্যাস সংখ্যা হবে কি? ফ্যাক্টরিয়াল 8 বাই ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 3। এখানে এই যে যেমন আমি এখানে তোমাদের আমি লিখেছিলাম যে এবং অবশিষ্টগুলো, এই যে অবশিষ্টগুলো ভিন্ন ভিন্ন, এই কথাটা যদি এখানে লিখতে চাও লেখো, অসুবিধা নেই। আমি কপি করে ওখানে পেস্ট করে দিই। অর্থাৎ অবশিষ্ট যে অক্ষরগুলো আছে সেগুলো একটি করে, সেগুলো কথাটি অনেক সময় আমি ইচ্ছা করে লিখে নেই। এই যে এখানে
3টি এল আছে এবং অবশিষ্টগুলো ভিন্ন ভিন্ন। এই যে এখানে কথাটা এবং অবশিষ্টগুলো ভিন্ন ভিন্ন। ওকে, তাহলে আর কোনো কথাই থাকলো না। তারপরে বিন্যাস সংখ্যা এটা হবে সর্বর্ণ 3টিকে একটি মনে করে মোট শব্দ গঠন করার জন্য আমরা 6টি বর্ণ কি কি পি আর এল 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 এবং 3টি স্বরবর্ণকে একটি ধরছি। এখানে তোমরা এ এ ই 3টা এখানে কমা দিতে পারো বা একটা দিছি, আমি এইভাবে লিখছি, অসুবিধা নাই। তাহলে এক্ষেত্রে সাধারণ সংখ্যা কত হবে? দেখো এখানে মোট অক্ষর হয় তাহলে 6টা, সেজন্য 6, তার ভিতরে এল আছে 3টি, সেই এল দিয়ে আমরা ভাগ করলাম। এখন আমরা এই ক্যালকুলেশন আমি আবার বলি, এই যে আমি এখানে যে ক্যালকুলেশন যেভাবে করেছি এটা যদি না করে সরাসরি তোমরা ক্যালকুলেটরে করে এই 120 উত্তর লিখে দাও, তাও নম্বর পাবে। আমি এখানে যে ভর্তি পরীক্ষা অনেক সময় ক্যালকুলেটর তো অনেক জায়গা পারমিশন দেয় না, বুয়েটে অবশ্য দেয়, তখন তোমরা করবে কি যে ফ্যাক্টরিয়াল 6 কথাটির অর্থ হলো 6 গুণ 5 গুণ 4 গুণ, আমি 3-এ যা স্টক করে দিতে পারি, আবার গুণ 2 গুণ 1 পর্যন্ত লিখতে পারি। তা আমি 3 পর্যন্ত রাখলাম, কারণ নিচে 3 কাটাকাটি করা যায় না, তার 5 গুণ 6 গুণ 5 গুণ 4 120। যদি এই যে লাইন দুইটা না করো তাও অসুবিধা নাই, ফ্যাক্টরিয়াল 6 কে 3 দিয়ে ভাগ করলে, ফ্যাক্টরিয়াল 3 দিয়ে ভাগ করলে 120 সরাসরি লিখতে পারো। পুনরায় 3টি স্বরবর্ণকে তাদের নিজেদের মধ্যে এত প্রকারে সাজানো যায়, কি জানি, দেখো স্বরবর্ণ আছে 3টি, এখানে সেই 3 লিখলাম, আর তার ভিতর এ আছে 2টি, সেজন্য আমি এখানে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে আমরা ভাগ করেছি। এটা আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো। অতএব স্বরবর্ণগুলো একত্রে থাকবে, এরূপ শব্দের সংখ্যা হবে 120, অর্থাৎ এটা হলো এম আর এটা হলো এন। এই ক্যালকুলেশন এখানেও করতে পারো, আমি অঙ্কের ভিতরে করেছি। ফ্যাক্টরিয়াল 3 বাই ফ্যাক্টরিয়াল 2 সমান 3 কেন হয়? ফ্যাক্টরিয়াল 3 মানে 3 ইনটু ফ্যাক্টরিয়াল 2 স্টপ, ফ্যাক্টরিয়াল 2 আর ফ্যাক্টরিয়াল 2 কাটা 3, সরাসরি আমি করে দিয়েছি 360। আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। একইভাবে আমি এই ম্যাথমেটিক্স অঙ্কটাও আমি একইভাবে করেছি। তোমরা এখানে দেখো যে ম্যাথমেটিক্স শব্দটিতে মোট 11টি বর্ণ আছে, যার মধ্যে 2টি এম 2টি এ এবং এটা এবং হবে এবং 2টি টি আছে। এই যে এই কথাটি তোমরা লিখতে পারো, এবং অবশিষ্টগুলো ভিন্ন ভিন্ন, এটা লিখে দিলে ভালো হয়। এবং অবশিষ্টগুলো ভিন্ন ভিন্ন, এই যে এখানে এই যে, এবং অবশিষ্টগুলো ভিন্ন ভিন্ন। অতএব নির্ণয় বিন্যাস সংখ্যা কি হবে? আমার ফ্যাক্টরিয়াল 11 মানে মোট 11টা অক্ষর, তার ভিতরে 2টি এম 2টি এ 2টি টি, সেজন্য আমি এটাতে তাদের প্রোডাক্ট দিয়ে ফ্যাক্টরিয়াল প্রোডাক্ট দিয়ে ভাগ করেছি। এখন তোমরা এ আগে অক্ষর দেখে যে এ আগেই লিখতে হবে এবং কোনো কথা নেই, এম আমি আগে বলেছি, টি পরে বলছি, কোনো অসুবিধা নেই। তুমি যদি 2টি এ আগে আছে, তারপরে 2টি এম 2টি টি সিরিয়ালের সাথে লেখো, তা অসুবিধা নেই, ওর ব্যাপারে অসুবিধা নেই। সর্বর্ণ 4টিকে একটি অক্ষর, অর্থাৎ কি এ ই এ আই, এই 4টিকে যদি আমরা একটি মনে করি, হ্যাঁ তাহলে মনে করি মোট অক্ষর 8টি, এই 8টি অক্ষরের মধ্যে 2 এম আছে 2 বার, টি আছে 2 বার, তাহলে অতএব সর্বর্ণ 4টি একত্রে রেখে মোট এত উপায়ে শব্দ গঠন করা যায়। কেন? যে ফ্যাক্টরিয়াল 8 আর তার ভিতরে যে রিপিট আছে 2টি এম আর 2টি টি, সেটা এটাই রাখলাম। পুনরায় 4টি স্বরবর্ণের মধ্যে এ 2 বার আসে, পরে তাদের নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 3/2 এত প্রকার সাজানো যায়। অতএব স্বরবর্ণগুলো একত্রে থাকে, এরূপ শব্দের সাধারণ সংখ্যা কি হবে? আমি এই যে এখানে যেটা বলেছি, এটা হলো এম, আগের অঙ্কটা প্যারালাল অঙ্কটা আমি ক্যালকুলেশন এখানে করে নিয়েছিলাম, আমি ক্যালকুলেশন এখানে পরে করেছি, কোনো অসুবিধা নেই। এটা ধরবা এম, এটা ধরবা এন, তাহলে গুণ করে ক্যালকুলেটর কি করে, এটাই হবে উত্তর, মনে রাখবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা ভিডিও দিয়ে করবে। আলাহাবাদ অঙ্কটি সেই একইভাবে করেছি, ভিডিও থেকে তোমরা দেখে নিও, এগুলো বিষয় নষ্ট করবো না। সর্বর্ণ কেবল জোর স্থানে রেখে আর্টিকেল, এই অঙ্কটিও ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ডে একবার এসেছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এগুলো আগে আমি বুঝিয়েছি যে জোর বিজোর মানে কি, তারপরে সর্বর্ণ কোনগুলো, বিজোর বর্ণ কোনগুলো, এগুলো আমি আগে বিস্তারিত বলেছি, এগুলো তোমরা ভিডিও থেকে দেখে নিও। ইন্স্যুরেন্স, অনেকগুলো অঙ্ক আমি করেছি। আমার বিশ্বাস, আই ডু বিলিভ আমার স্নাতকোত্তর শিক্ষার্থীরা
যে এর ওই 4-5টা অঙ্ক করার পরে আর বাকিগুলো করবা না, তারপরেও ভিডিও থেকে তোমরা অঙ্কগুলো দেখবে, অনেক উপকার হবে। এই যে আইডেন্টিটি, এগুলো প্রথমে আই এবং শেষে আই, এই প্রথমে আর শেষে আই থাকলে সেই 2 আই বাদ দিয়ে দিতে হয়। সুন্দরভাবে অঙ্কগুলো আমি করেছি, তোমরা ভিডিও থেকে দেখে নেবে। এই যে এখানে একটি প্রফেসর পদের জন্য 3 জন প্রার্থী এগুলো পরীক্ষায় থাকে, 5 জন লোকের ভোটে একজন নির্বাচিত হবে, কত প্রকারে ভোট দেওয়া যেতে পারে এটা মনে রাখবে যে 3 জন প্রার্থীর মধ্যে হতে যে কোনো একজনকে প্রফেসর নির্বাচন করা যেতে পারে, তাই না? হ্যাঁ, তাহলে এখন ওতে 5 জন লোকের ভোট একজন নির্বাচিত হলে ওতে n টু দি পাওয়ার r, সেই সূত্রটি আমি অ্যাপ্লাই করেছি, 243 প্রকারে ভোট দেওয়া যায়। মিলেনিয়াম, এই অঙ্কটিও তোমরা মনে রাখবে যে মিলেনিয়াম শব্দটিতে 2টি m, 2টি n, 2টি l, 2টি i সহ মোট 10টি অক্ষর আছে এবং অবশিষ্টগুলো ভিন্ন ভিন্ন, কথাটা লিখলেও চলে না লিখলেও চলে। অতএব মোট বিন্যাস সংখ্যা, মোট অক্ষর ফ্যাক্টরিয়াল বা এগুলো যেগুলো রিপিট আছে সেটিতে ভাগ, এটা তো তোমরা জানো। আমি এই কথাটি একই কথা বারবার আর বলবো না। আর এখানে বলছে যে প্রথমে ও শেষে m থাকবে, প্রথমে শেষে m থাকা এই কথাটির অর্থ হলো, এই কথাটির অর্থ হলো 2টি mই বাদ দিয়ে দিতে হয়। তাহলে প্রথমে শেষে m রেখে অবশিষ্ট অক্ষরগুলো 8টি অক্ষর নিজের মধ্যে বিন্যাস হবে হলো ফ্যাক্টরিয়াল 8 মোট অক্ষর বাই তার মধ্যে রিপিট আছে হলো 2টি n, 2টি n, 2টি i, সেটা নেগেটিভ ভাগ করছে। ইমিডিয়েট অঙ্কটি একইভাবে তোমরা এই ভিডিও থেকে দেখে নেবে। ক্যালকুলাস, এই অঙ্কটি, এরকম অনেকগুলো অঙ্ক তোমাদের জন্য আমি করেছি। হ্যাঁ, এই যে পতাকার অঙ্কটি, এটা বুয়েটে ভর্তি পরীক্ষা অনেক সময় দিয়ে দেয়। এই জিনিসগুলো আমার বিশ্বাস তোমরা এই ভিডিও থেকেই করতে পারবে, আমি এরপরে সমাবেশ করাবো। এই প্রমাণগুলো তোমাদের জন্য আমি করেছি যে এই যে এই অঙ্কগুলো ইস্টু মানে ভাগ, 3/3, 5 মানে 3/5। তারপরে দেখো আমি এখানে বলেছিলাম যে n, এই যে npr মানে ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r। তাহলে এখানে n মানে 2n প্লাস 1 আর r মানে হলো n মাইনাস 1। এবং এই কথাটি আমি তোমাদের অনেকবার বলেছি যে নোটেশন ইজ নট ম্যাথমেটিক্স। কোনো সিম্বলকে, কোনো প্রতীককে আমরা কখনো ম্যাথমেটিক বলবো না। তোমরা ভিডিও থেকে এই অঙ্কটি দেখে নিও, আমি সুন্দরভাবে। আর এই 1 পৃষ্ঠা আটানোর জন্য পাশে পাশে আমি অর দিয়েছি, কিন্তু তোমরা পরীক্ষার হলে নিচে নিচে অর দিয়ে করবে, যেমন এইটার পরে এইটা, কিন্তু এটা হবে হলো নিচে। ওকে, এবং n এর মান 4 আর n এর মান -1/3, কিন্তু n এর মান ভগ্নাংশ হতে পারে না, আবার ঋণাত্মক হতে পারে না, সেজন্য আমাদের এটা গ্রহণযোগ্য না। অতএব n = 4 হবে উত্তর। তোমরা এখানে লিখতে পারো, কিন্তু n সমান -1/3 গ্রহণযোগ্য নয়, কারণ n এর মান ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে না। এভাবে লিখলে ভালো হয়, বা এটা লিখলেও n এর মান ভগ্নাংশ হতে পারে না বললেই এটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য না। এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট যে টেলিফোন ডায়ালে 0 থেকে 9 পর্যন্ত লেখা থাকে। যদি কক্সবাজার শহরে টেলিফোন নম্বরগুলি 5 অঙ্ক বিশিষ্ট হয়, তবে ওই শহরে কত টেলিফোন সংযোগ দেওয়া যাবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকে। তোমরা জানো, আমি তোমাদের বলেছি অঙ্ক আর সংখ্যা কিন্তু এক কথা না, যে টেলিফোন ডায়ালে মোট অঙ্কের সংখ্যা হলো 10টি। কেন? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 0 বলা হয় সাহায্যকারী অঙ্ক, হেল্পিং ডিজিট, আর 1 থেকে 9 পর্যন্ত এগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। কক্সবাজার শহরের টেলিফোন নম্বরগুলি 5 অঙ্ক বিশিষ্ট, সুতরাং 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যার প্রথম অঙ্কটি 0 বাদে 9টি অঙ্ক দ্বারা পূরণ করা যায় 9 উপায়ে। কেন? আমি প্রথম অঙ্কটি 0 বাদ দিলাম, তাহলে 9টি অঙ্ককে আমি 9 উপায়ে দিতে পারি। কি যে 0 বাদ দিয়ে প্রথমে আমি 1 দিতে পারি, 2 দিতে পারি, 3 দিতে পারি, 8 দিতে পারি, 9 দিতে যাই দিতে পারি, সেটা 9 উপায়। 9টা অঙ্ক আছে, কারণ টেলিফোন নম্বর 0 দিয়ে শুরু হয় না। আবার দ্বিতীয় স্থানটি 10টি অঙ্ক দ্বারা 10 উপায়ে পূরণ করা যায়। কেন? কারণ হচ্ছে দ্বিতীয় যে অঙ্কটি, সেখানে আমি যদি 0 দেই কোনো অসুবিধা নাই, সেখানে যদি আমি 1 দেই অসুবিধা নাই, সেখানে যদি 8 দেই অসুবিধা নাই, সেজন্য দ্বিতীয় অঙ্কটি আমি 10 উপায়ে পূরণ করা। এভাবে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানগুলো আমি প্রত্যেকটি পূরণ করা যায় 10 উপায়ে। অতএব নির্ণয় টেলিফোন সংযোগ সংখ্যা হবে, প্রথম অঙ্কটি 9 উপায়ে, 9 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10, তাহলে 9 গুণ আমার কত হচ্ছে এই 10 টু দি পাওয়ার 4, অর্থাৎ 90,000 সংযোগ দেওয়া যায়।
এভাবে তোমরা মনে রাখবে। যদি 6 অঙ্ক বিশিষ্ট বলতো, 7 অঙ্ক বিশিষ্ট তাহলে ওইভাবে আমরা অঙ্কগুলো করতাম। এখানে 5 অঙ্ক বিশিষ্ট বলছে, সেজন্য দেখা হয় যে 4টা হলো 10, একটা হলো 9। যদি আমার 6 অঙ্ক বিশিষ্ট হতো তাহলে এখানে 9 হতো, আর এখানে তখন 5টা 10 গুণ হতো। ওকে, এই অঙ্কটিও তোমরা, এই ধরনের অঙ্কের কথাগুলো আমি আগেও বলেছি, বোর্ডেও বলেছি, হোয়াইট বোর্ডে আমি আলোচনা করেছি। এগুলো তোমরা ভিডিও থেকে দেখে নিও। যে খুলনা শহরের টেলিফোন নম্বর, এটাও দেখে নিও। এগুলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় থাকে। এই যে 2 জন কলা বিভাগের, কলা মানে আর্টস এবং বিজ্ঞানের ছাত্রদের এই যে অঙ্কগুলো তোমরা ভালো মতো করবে। ওকে, আর তালার অঙ্কটিও, এগুলো পরীক্ষা অনেক সময় থাকে। এগুলো তোমরা ভিডিও থেকে দেখে নিও। আমি একটু পরে আমি সমাবেশ শুরু করব। এই অঙ্গের উপরে যে বেসিক কথাগুলো আমি তোমাদের অনেক কথাগুলো বলেছি, এটা আমার বিশ্বাস তোমরা এই ভিডিও থেকে এগুলো তোমরা ঠান্ডা মাথায় এই জিনিসগুলো, এই যে অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় থাকে, এগুলো অবশ্যই সুন্দরভাবে প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাদের জন্য অনেকগুলো অঙ্ক আমি করে দিয়েছি কম্পিউটারাইজড। এই যে পুনরাবৃত্তি না করে, এই যে এখানে আবার আছে কি 1 লক্ষ যে বৃহত্তর কতগুলো শব্দ গঠন করা যায়, এগুলো তোমরা ভিডিও থেকে দেখে করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি শুরু করছি সমাবেশ। এই সমাবেশের আমি আবার তোমাদের স্মরণ করিয়ে দিই যে সমাবেশের তোমরা এই সূত্রগুলো আমি হোয়াইট বোর্ডেও তোমাদের বলেছি। NCR সমান ফ্যাক্টরিয়াল n by factorial r into n minus r factorial. NCn মানে 1, NC1 মানে n, NC0 মানে 1, NCR সমান NCn minus r। এটাকে সম্পূরক সমাবেশ বলা হয়। আর বিন্যাস এবং সমাবেশের ভিতরে সম্পর্ক কি, এইটা আমি তোমাদের বলেছি, এই সূত্রটা আমি বলেছি, এটা তোমরা মনে রাখবে। এখানে একটু লেখা যায় যে এত সমান এত হলে r সমান r প্রাইমও লেখা যায়, সেই সূত্রটা আমি বলে দিয়েছি। এই যে প্রমাণটি, এই প্রমাণটি আমি এরকম 3টি প্রমাণ তোমাদের জন্য করে দিয়েছি। এটিকে প্যাসকেলের অভেদ সূত্র বলা হয়। এই সূত্রটি আমি একটু বুঝিয়ে দিয়ে অঙ্কগুলো করে করব। NCR প্লাস NCR মাইনাস 1 সমান n প্লাস 1 CR। খুবই ইম্পর্টেন্ট এই প্রমাণটি। দেখো, NCR মানে কি, ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল r ইনটু n মাইনাস r ফ্যাক্টরিয়াল। আবার এখানে ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল n মাইনাস r, r মানে হলো r মাইনাস 1, তে মাইনাস করলে পরে এই মাইনাস, আর এই মাইনাসটা প্লাস হয়ে গেল। এটা তোমরা বুঝতেই পেরেছো। এখন ফ্যাক্টরিয়াল r মানে কি, আমি বলেছিলাম কোনো কিছুর ফ্যাক্টরিয়াল মানে হলো সেটা ফ্যাক্টরিয়াল বাদ আগে লিখে নিবা, ইনটু তার থেকে 1 কম, তাহলে r মাইনাস 1। এখানে r এর পরে একটা ডট দিতে পারো, দিলেও চলে, না দিলেও চলে, এমনি গুণ বুঝে। এখানে সেরকম, এটার ফ্যাক্টরিয়াল মানে কি, ফ্যাক্টরিয়াল বাদে আগে তাহলে লিখে নিলাম, ইনটু তার থেকে 1 কমাও, n মাইনাস r প্লাস 1, তার থেকে যদি আমরা 1 কমাই তাহলে কত হয়, n মাইনাস r ফ্যাক্টরিয়াল। মনে মনে এক বিয়োগ করেছি। এরপরে আমি এইটা ফ্যাক্টরিয়াল n বাই r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টরিয়াল কমন নিয়েছি, এটা থাকে দিতে হচ্ছে, লসাগু করলাম, এখানে r আর কাটা n প্লাস 1 থাকে। তাহলে এখানে আমি n প্লাস 1 আগে লিখলাম ইনটু ফ্যাক্টরিয়াল n, এটা আমি সাজিয়ে লিখলাম। এখন তোমরা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, n প্লাস 1 এর ফ্যাক্টরিয়াল মানেই হলো, ফ্যাক্টরিয়াল বাদে আগে লিখে নিলাম n প্লাস 1, তার থেকে 1 কমাও, n প্লাস 1 থেকে 1 কমালে 1 1 কাটা, এই যে ফ্যাক্টরিয়াল। তাহলে উল্টা ভাবে n প্লাস 1 ইনটু ফ্যাক্টরিয়াল n এর পরিবর্তে আমরা n প্লাস 1 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। সিমিলারলি r ইনটু r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল এর পরিবর্তে ফ্যাক্টরিয়াল r লিখতে পারি, আর এটার পরিবর্তে আমি n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টরিয়াল প্লাস 1 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। এখন আমি এই 1টা আগে লিখলাম সাজিয়ে। এখন NCR এর সূত্র কি, ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল বাই ফ্যাক্টরিয়াল r ইনটু n মাইনাস r। আমার এখানে n প্লাস 1 তার থেকে যে r বিয়োগ করে দিলাম, এই যে সূত্র। অর্থাৎ এখানে ফ্যাক্টরিয়াল n প্লাস 1, এই n মানেই ধরবে n প্লাস 1, উল্টা ভাবে। কোথাও NCR থাকলে ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল r ইনটু n মাইনাস r লেখা যায়, এটা সেরকম উল্টা ভাবে এখানে সূত্রটা আমরা লিখলাম। এটিকে প্যাসকেলের অভেদ সূত্র বলা হয়, এবং এই প্রমাণটার কন্ডিশন হলো 1 লেস দ্যান ইকুয়াল টু r লেস দ্যান ইকুয়াল টু n, এটা মনে রাখবে।
এই প্রমাণটিও আমি তোমাদের জন্য করেছি, এগুলো পরীক্ষায় মাঝে মাঝে থাকে, এই প্রমাণটা ভিডিও থেকে দেখে নেবে, একইভাবে করেছি। হ্যাঁ, এই প্রমাণটিও এইগুলো সব বইটি পাবে না, যে বাজারে প্রায় 23টা লেখকের 23টা প্রকাশনের বই আছে, যে কোনো বই তোমরা কিনবে, বুঝে করবে, ইনশাল্লাহ অঙ্ক যে কোনো অঙ্ক পারবে, কিন্তু বেসিক স্টেপ পারবে। এই সূত্রটাও প্রমাণ আমি করেছি, ভিডিও থেকে দেখে নিও। হ্যাঁ, এখন এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকে, যে ডিগ্রি শব্দটির অক্ষরগুলো থেকে যে কোনো 4টি অক্ষর প্রত্যেকবার নিয়ে কত প্রকারে বাছাই করা যেতে পারে। আমি বলেছিলাম যে বাছাই করা, কমিটি গঠন করা, দল গঠন করা, পছন্দ করা, এটা থাকলে সেগুলো হলো সমাবেশ। সমাবেশের বেলায় তোমার সূত্র কি? এনসিআর। এখন দেখো যে ডিগ্রি শব্দটিতে 3টি ই সহ মোট 6টি অক্ষর আছে, সুতরাং শব্দটিতে মোট 4টি বিভিন্ন অক্ষর আছে। বিভিন্ন আর ভিন্ন ভিন্ন এক কথা। প্রতিবারে 4টি অক্ষর নিয়ে অক্ষরগুলো হতে বাছাই করার উপায় নিম্নরূপ। কি? 4টি অক্ষরই বিভিন্ন। বিভিন্ন অনেক স্যার দেখেন ভিন্ন ভিন্ন এক কথা, তাহলে এই ক্ষেত্রে বাছাইয়ের সংখ্যা হবে 4C4। এর মানে হলো যে আমার 4টা আছে, 4টার থেকেই 4টা নিলাম, 4C4। এখন 4C4 মানে আমি 1 কেন লেখলাম? কাছে কিছুক্ষণ আগে আমি তোমাদের বলেছি যে NCN মানে 1। সেজন্যই তোমরা এই অঙ্ক করার আগে আমি যে বিন্যাসের সূত্রগুলো বলেছি এবং সমাবেশের যে সূত্রগুলো বলেছি, সেই সূত্রগুলো আগে সুন্দরভাবে মুখস্থ করে 3বার মুখস্থ করে আবার 6বার না দিয়ে লিখবে, তাহলে দেখবে যে কোনো অঙ্ক তোমরা আমার এই ভিডিও থেকে করতে পারবে। আর আমার এই ভিডিওটি ধরো প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগুক, কিন্তু তুমি প্রথমে বিন্যাস করলে, করার পরে রেস্ট নিয়ে তারপর সমাবেশ করলে। কিন্তু আমি বিন্যাস এবং সমাবেশ এই ভিডিওটি মিলে একটি ভিডিও করতেছি, 2টি অধ্যায় মিলে, 2টি অনুষ্ঠানে মিলে। 2টি অক্ষর অভিন্ন এবং 2টি বিভিন্ন, এর মানে বিভিন্ন আর ভিন্ন ভিন্ন কথা। তাহলে এক্ষেত্রে বাছাইয়ের সংখ্যা 2C2, মানে 2টা আছে তার থেকে 2টা নিচ্ছি, একই ধরনের দেখে যেমন এই যে এখানে আমার এই ই আছে কয়টা? 3টি, তাই 2C2 মানে 2টা ই থেকে 2টা ই নিচ্ছে, ই মানে 2C2। আর বাকি যে অক্ষর আছে ডি জি আর 3টা অক্ষর 3 রকমের, তার থেকে আমি 2টা নিচ্ছি। ধরো আমি ডি আর জি নিলাম, বা ডি আর নিলাম, বা জি আর নিলাম, বা আর ডি নিলাম, যাক এভাবে 3টা থেকে 2টা নিলাম। এবং এখানে আমার প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমি তোমাদের বলেছিলাম যে এইটার থেকে যদি নিচেরটা বিয়োগ করলে যদি বিয়োগ ছোট হয় তাহলে আমরা ছোট করে নিতে পারি। তাহলে 3 থেকে 2 বার দিলে 1, সেখানে 1 লেগেছে। এখন সূত্র পড়ে গেল আমার NC1 মানে n, তাহলে n মানে 3, C1 মানে এই, তাহলে এখানে 3, আর NCN মানে 1, তাহলে 2C2 মানে 1, তাহলে 3। 3টি অক্ষর অভিন্ন এবং অপর একটি ভিন্ন। আমি আবার বলছি, বিভিন্ন আর ভিন্ন ভিন্ন এক কথা, আর অভিন্ন আর একই এক কথা। এক্ষেত্রে বাছাইয়ের সংখ্যা হবে 3C3। এর মানে হলো আমার 3টা ই আছে, সেই 3টা ই থেকেই 3টা ই নিলাম, আর অপর যে অক্ষর আছে ডি জি আর, এই 3টার থেকে যে কোনো একটা নিলাম। তাহলে 3টার একটা 4টে হয়ে গেল, যেমন এখানে 2টা 4টে হয়ে গেল, আর এখানে তো 4টে নিয়েছি নিচে যায়। তাহলে আমার এখানে ক্যালকুলেশন করেছি NCN মানে 1, তাহলে n মানে 3, তাহলে 3C3 মানে 1, আর NC1 মানে n মানে হলো 3, সেটা 3 লিখেছি। সূত্রগুলো মুখস্থ করতে হবে। এখানে যদি 3 না থেকে 13C1 থাকতো তাহলে 13 লিখতাম, যদি 10C1 থাকতো 10 লিখতাম, এই সূত্র আমরা লিখবো। অর্থাৎ অক্ষরগুলো বাছাইয়ের মোট সংখ্যা হবে, এইগুলো যোগ করবা, এই 1, এই 3 আর এই 3 মোট যোগ করলে এই 7 হবে আমাদের উত্তর। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং আমার স্নেহস্পদ শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কগুলো হলো পরীক্ষায় থাকে, এই অঙ্কগুলো বেশি করে করবে, যে কোনো অঙ্ক আসুক না কেন তোমরা আনসার দিতে পারবে। একইভাবে এই থিসিস অঙ্কটি আমি এখানে করেছি, তোমরা এই একটি ডিগ্রি যেভাবে করেছি সেভাবে থিসিস অঙ্কটি করেছি, তোমরা করে দেখে নিও ভিডিও থেকে। 5C4 মানে হলো 5 থেকে 4 বাদ দিলে 1, এটা দেখো মাইনাস বিয়োগ করে নেওয়া যায়। সির বেলায় অর্থাৎ সমাবেশের বেলায় এটি বিয়োগ করে নেওয়া যায়। তাহলে NC1 মানে হলো n, সেই সূত্রটি আমি এখানে ফেলেছি। n মানে 5, C1 আমি NC1 মানে n, তাহলে 5C1 মানে 5।
তারপরে এটা দেখে নিও। এবং এই থিসিস অঙ্কটি আমি দুইটা পদ্ধতি করেছি, এটাও কোনো কোনো ম্যাথমেটিশিয়ান এই দ্বিতীয় পদ্ধতিতে করে, এই দ্বিতীয় পদ্ধতি তোমরা করতে পারো, ভিডিও থেকে দেখে নিও। কিন্তু আমার সাজেশন হলো প্রথম পদ্ধতিটা করা। ক্যাম্ব্রিজ অঙ্কটি এগুলো একেবারে সোজা অঙ্ক, অঙ্কগুলো আমার বোঝানোর কিছু নেই, ভিডিও থেকে দেখো। এই 4 নম্বর অঙ্কটি খুব ইম্পর্টেন্ট, এইগুলোই হলো পরীক্ষায় থাকে অনেকবার, টেস্ট, প্রি টেস্ট, ইয়ার ফাইনাল এবং বিভিন্ন বোর্ডে দেখবে এই অঙ্কগুলোই আছে। এখানে 9 ব্যক্তির একটি দল দুটি যানবাহন ভ্রমণ করবে, যার একটিতে 7 জনের বেশি এবং অন্যটিতে 4 জনের বেশি। ধরে না দলটি কত প্রকারে ভ্রমণ করতে পারবে, এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। যে দেখো, প্রথম যানবাহন, দ্বিতীয় যানবাহন, আমি একটা গ্রুপের নাম দিলাম এ, বি, সি, একটা পি, একটা সি, অথবা রোমান অক্ষরে 1, 2, 3ও দিতে পারো। প্রথম যানবাহনে আমি নিলাম হলো 7 জন, তাহলে দ্বিতীয় যানবাহনে যাবে কয়জন? 2 জন, এই যে 7 আর 2 9। আবার প্রথম যানবাহনে যদি আমি 6 জন নেই, তাহলে দ্বিতীয় যানবাহনে 3 জন যেতে হবে। আর প্রথম যানবাহনে যদি 5 জন নেই, তাহলে দ্বিতীয় যানবাহনে যাবে কয়জন? 4 জন, 5 আর 4 9 হলো। তাহলে এইটা হলো আমার ডিস্ট্রিবিউশন করে নিলাম। কিন্তু বলছে যে একটিতে 7 জনের বেশি আর একটাতে 4 জনের বেশি ধরে না, আর কিন্তু কোনো কম্বিনেশন মানে আর কোনো সাজানোর উপায় নেই। ভ্রমণ করার মোট উপায় আমরা এটি যে কোনো যানবাহন ধরে করতে হয়। নয় প্রথম একজন ব্যক্তি, করিম নামে একজন শিক্ষার্থী, সে যদি প্রথম যানবাহনে যায় তাহলে তার দ্বিতীয় যানবাহনে যাবে না, আবার যদি দ্বিতীয় যানবাহনে যায় তাহলে তার প্রথম যানবাহনে যাবে না। সুতরাং এই যানবাহনের ক্ষেত্রে উপায় বের করার জন্য আমরা যে কোনো একটা যানবাহন ধরে করলেই হয়। তো দেখো, আমার 9 জন ব্যক্তি, এই যে 9, তার থেকে নিলাম হলো কত? 7 জন, যোগ বি একটা গ্রুপ, তখন হলো 9 থেকে 6 জন নিলাম। আবার সি একটা গ্রুপ, সেখানে 9 জন থেকে 5 জন নিলাম। এখন দেখো, 9 থেকে 7 বাদ দিলে কত হয়? বিয়োগ করে ছোট করে নেওয়া যায় 2, এই যে সেই 2 দেখো। আবার 9 থেকে 6 বাদ দিলে 3, এই যে সেই 3 দেখো। আবার 9 থেকে 5 বাদ দিলে 4, এটি। এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে এখানে যে লাইনটি আমি করেছি, তোমরা যদি এই লাইনটা না করে সরাসরি ক্যালকুলেটরে 9C2 সমান 36 লিখে দাও, তাও নম্বর পাবে। 9C3 মানে 84, 9C4 মানে 126। তো এটা আমি তোমাদের অঙ্ক কিভাবে ক্যালকুলেশন করতে হয় দেখিয়ে দিয়েছি। 9C2 ওই কথার অর্থ হলো একজন লোক 9 তলায় আছে, ধরো তাই 9 গুণ 8, 2টা ফ্লোর নিচে নামলো, আর যে লোক 2 তলায় আছে 2 গুণ 1 দেখো। আবার এখানে 9C3 মানে 3টা তলা নিচে নামবে, আর যে লোক 3 তলায় আছে 3 গুণ 2 গুণ 1, 8 তলা। এই লাইনটা করলেও চলে, না করলেও চলে। এই অঙ্কটিও তোমরা ভিডিও থেকে দেখবে। যে তোমরা জানো, ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো 2 বাহুর সমষ্টি যদি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় তাহলে একটি ত্রিভুজ তৈরি করা যায়। চতুর্ভুজের ক্ষেত্রেও সেরকম, এটা তোমাদের জানতে হবে। তাই ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো 2 বাহুর সমষ্টি যদি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় তাহলে আমরা ত্রিভুজ তৈরি করতে পারি। সমান হলেও যায় না, ছোট হলেও যায় না। তাই এখানে সেরকম এই চতুর্ভুজের অঙ্কটা দেখো তোমরা। খুব ইম্পর্টেন্ট যে কেন 3 বিয়োগ করলাম, অর্থাৎ 3টি ক্ষেত্রে চতুর্ভুজ গঠন করা সম্ভব না। দেখো এই যে বাহুগুলো চতুর্ভুজ মানে 4টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয়, কিন্তু এই 3টি উপায়ে কোনোদিন সম্ভব না, কারণ আছে 3টা বাহুর যোগফল চতুর্থ বাহুর সমান। 3টা বাহুর যোগফল চতুর্থ বাহু হিসাবে যা নিব তার থেকে ছোট, আবার 3টা বাহুর যোগফল দেখো চতুর্থ বাহুর সমান, সুতরাং এটা সম্ভব না 3টি উপায়ে। লগারিদম অঙ্কটিও তোমরা দেখে নিও। কন্ট্রোলার অঙ্কটি, এটা হলো বিন্যাস আর সমাবেশ কম্বাইন্ডে এই অঙ্কগুলো করতে হয়। কন্ট্রোলার এই অঙ্কগুলো তোমরা করবা। এই আমি কন্ট্রোল অঙ্কটা তোমরা ভিডিওর থেকে দেখে নিও, কিন্তু এই জাতীয় ওই হুবহু একটা অঙ্ক আছে, সেটি হলো প্রফেসর। সেই প্রফেসর অঙ্কটি আমার ভিডিওর শেষে আছে, সেই অঙ্কটি বুঝিয়ে দেবো। তাহলে এই কন্ট্রোল অঙ্কটি তোমরা ভিডিওর থেকে দেখে নিও এবং তোমরা পরবর্তীতে পারবে ইনশাল্লাহ। ওকে, এই যে এই অঙ্কগুলো স্বরবর্ণ ব্যঞ্জনের কথা অনেক বলেছি, ভিডিওর থেকে দেখে নিও। তোমাদের জন্য আমি অনেকগুলো অঙ্ক করেছি এবং এই ক্যালকুলেশন করার নিয়মগুলো আমি বারবার বলছি। এই লাইনগুলো না করে সরাসরি ক্যালকুলেটরও করা যায়, আর আমি দেখিয়ে দিয়েছি প্রথম। ওকে, বন্ধুর অঙ্কগুলো দেখে তোমরা। এই যে বিজ্ঞানের ছাত্র আর আর্টসের কলা বিভাগের ছাত্র থেকে 6 জনের একটি কমিটি গঠন করা যায়। এটা দেখো যে বিজ্ঞানের ছাত্রদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কত প্রকার কমিটি গঠন করা যায়। এই অঙ্কগুলো পরীক্ষায় থাকে। 6 জন বিজ্ঞানের ছাত্র আর 4 জন কলা বিভাগের ছাত্র, বলছে বিজ্ঞানের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠ দিয়ে। তাহলে আমি যদি বিজ্ঞানের ছাত্র 4 জন নেই,
কলা বিভাগে নিতে হবে 2 জন, 4 আর 2 যে 6 জনের হইতে হবে। বিজ্ঞানে যদি 5 জন নেই তাহলে কলা বিভাগ থেকে নিতে 1 জন। আমি আর্টসের কলা বিভাগের ছাত্র 1 জন নিলাম না, 0 নিলাম, তাহলে আমার 6 জনই হলো বিজ্ঞানের সংখ্যাগরিষ্ঠ দিয়েছে। এখন এই একটা কমিটি এর গঠন করার উপায় হবে 6 জন থেকে 4 জন নিয়েছি, গুণ 4 জন থেকে 2 জন নিয়েছি। আমি কিছুক্ষণ আগে বলেছি যে কোনো একটি সমস্যা বা কাজ যদি এম উপায়ে সম্পন্ন করা যায় এবং সেটি আবার যদি আরেকটি কাজ এন উপায়ে সম্পন্ন করা যায়, তাহলে সেই দুটি কাজ একত্রে এম ইন্টু এন উপায়ে, এটি হলো গুণনের বিধি। আমি বলছিলাম সেই সূত্রগুলো গুণন বিধি আমি অ্যাপ্লাই করেছি। এখন এই যে ক্যালকুলেশন, তোমরা যদি এই ক্যালকুলেশনগুলো না করে সরাসরি 6C4 মানে 15 আর 4C2 ক্যালকুলেটর করে 6 15 90 লিখে দাও, তাও ফুল মার্কস হবে। কিন্তু যদি ক্যালকুলেটরের পারমিশন না থাকে তাহলে এই অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটি আমি দেখিয়ে দিয়েছি। যে 6 থেকে 4 বাদ দিলে কত হয় 2, আর 4C2 রাখলাম। আর 6C2 এই কথার অর্থ হলো একজন লোক 6 তলায় আছে, 2টা তলা নিচে নামবে, মানে কি 6 গুণ 5, আর যে লোক 2 তলায় আছে 2 গুণ 1। আর এখানে 4C3 আর 2 গুণ 1 বা 1 গুণ 2 যাই দাও। ওকে, এই জিনিসগুলো আমার 5.1 5.2 যখন উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের দ্বিপদী উপপাদ্য করবা সেখানে আমার এই জিনিসগুলো দরকার হয় বাইনোমিয়াল থিওরেমে। বি এর জন্য কমিটি গঠন করার উপায় আমি নিয়েছি 6 জন থেকে 5 জন, আর এখানে 4 জন থেকে 1 জন। আর সির জন্য 6 থেকে 6 জন, 4 থেকে নট মানে 0 জন। এভাবে ক্যালকুলেশনগুলো তোমরা দেখে নিও। এই অঙ্কটিও ঢাকা বোর্ডে একবার এসেছিল যে একজন পরীক্ষার্থীকে 12টি প্রশ্ন থেকে 6টি প্রশ্ন উত্তর দিতে হবে, তাকে প্রথমে 5টি থেকে ঠিক 4টি বাছাই করতে হবে। সে কত প্রকারের প্রশ্ন? দেখো আমি একটু সংক্ষেপে বলি যে পরীক্ষার্থীকে 12টি প্রশ্ন থেকে 6টি প্রশ্ন উত্তর দিতে হবে। যেহেতু প্রথম 5টি থেকে ঠিক 4টি প্রশ্ন উত্তর দিতে হবে, তাহলে 5C4 হবে। আর তাকে অবশিষ্ট 12 থেকে 5 যাদের 7টি যে শেষের যে 7টি থাকে তার থেকে 2টি দিতে হবে, তাহলে 7C2। তাহলে তারপরে ক্যালকুলেশন করেছি 105 মিটার। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটিও। এই ক্রিকেট খেলার অঙ্ক, এই যে ক্রিকেট গঠন করা কিছুক্ষণ আগে বিজ্ঞানের ছাত্র এবং কলা বিভাগের ছাত্র যেভাবে করেছি উভয় সেটা আমি আবার বলে দিচ্ছি যে প্রথম দলে 6 জন আছে, দ্বিতীয় দলে 8 জন আছে। এখানে বলছে 11 জনের খেলোয়াড় হবে, 4 আর 7 11, 5 আর 6 11, 6 আর 5 11। কিন্তু বলছে 6 জনের দল থেকে অন্তত, এটি বানানটি একটু ভুল হয়ে গেছে, এটা হবে হলো অন্তত, এই যে অন্তত 4 জন খেলোয়াড়ের আমার নিতেই হবে। সেজন্য আমার এই 4 কন্ডিশন 4 আগে লিখে নিতে হবে, আর কমপক্ষে 4 জন নিতেই হবে। আর আমি আবার বলি আমার স্নাতক শিক্ষার্থীদের যে 6C4 গুণ 8C7 সমান 15 গুণ 8 120 80 লিখলে এই যে আমি ক্যালকুলেশনটা করেছি, এগুলো যদি না করো তাতেও অসুবিধা নেই। এই অঙ্কটি সে ক্রিকেট খেলার অঙ্ক, একইভাবে তোমরা ভিডিও থেকে দেখে নিও। এটা সময় নষ্ট করবো না। সর্বর্ণ ব্যঞ্জনের অঙ্ক, অনেকগুলো অঙ্ক তোমাদের জন্য করেছি। ভদ্র মহিলা ভদ্রলোক একইভাবে ওই বিজ্ঞানের ছাত্র কলা বিভাগের অঙ্কটা যেভাবে করেছি এমনটাই বুঝিয়ে দিই যে একটি ত্রিভুজ তৈরি করতে হলে 3টা বিন্দু দরকার হয় এবং 3টি বাহু দরকার হয়। তোমরা জানো 3টি সরলরেখা দ্বারা সমবেত ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। আর একটি সরলরেখা তৈরি করতে 2টি বিন্দু দরকার হয়। এখন তোমরা বলো একটি চতুর্ভুজ, তার 4টি বাহু আছে, কর্ণ আছে কয়টি? 2টি। অর্থাৎ বিপরীতমুখী 2টি কর্ণিক বিন্দু যোগ করলে যে সংযোগ রেখা পাওয়া যায় সেটাকে কর্ণ বলা হয়। মানে ABCD যদি একটি চতুর্ভুজ হয় বা একটা আয়তক্ষেত্র হয় বা একটি বর্গক্ষেত্র হয়, একটি রম্বস হয়, সেখানে আমাদের 2টি কর্ণ থাকে, ডায়াগোনাল মানে কর্ণ। তাহলে এখানে বলছে 16 বাহু বিশিষ্ট সমতল ক্ষেত্রে কর্ণিক বিন্দু সংযোগ রেখা দ্বারা কতগুলো বিভিন্ন ত্রিভুজ গঠন করা যেতে পারে, ক্ষেত্রটির কতগুলো কর্ণ আছে। সমতল ক্ষেত্রে 16টি কর্ণিক বিন্দু আছে। এই 16টি বিন্দুর যে কোনো 3টি বিন্দুর সংযোগের সাহায্যে একটি ত্রিভুজ গঠন করা যায়। কত উপায়ে? 16টার থেকে 3টি বিন্দু 16C3 এত উপায়ে বাছাই করা যায়। তাহলে অর্থাৎ নির্ণয় ত্রিভুজ সংখ্যা হবে 16C3। অর্থাৎ 16 বাহু বুঝলে যেমন ত্রিভুজ 3টা বাহু 3টা বিন্দু, চতুর্ভুজ তাহলে 4টা বাহু 4টা বিন্দু, পঞ্চভুজ 5টা বাহু 5টা বিন্দু, যদি সপ্তভুজ অষ্টভুজ নবম যাই বলুক, যদি অষ্টভুজ বলে তাহলে 8টা বাহু 8টা বিন্দু। তাহলে 16 বাহু বিশিষ্ট সেখানে 16টি কর্ণিক বিন্দু আছে। সেই জন্য যে কোনো
এই 16টি বিন্দু থেকে 3টি বিন্দু 16C উপায় বাছাই করা যায়, অর্থাৎ 16C3 মানে 16 গুণ 15 গুণ 14, 3টা ফ্লোর নিচে নামলো, আর যদি 3 আছে 3 গুণ 2 গুণ 1 বা 1 গুণ 2 গুণ 3 সমান 560। যদি এটা না করে সরাসরি 16C3 সমান 560 লিখে দাও, তাহলেও আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ নম্বর পাবে। এটা ক্যালকুলেশনটা আমি করে দিয়েছি। 16টি বিন্দুর যে কোনো 2টি বিন্দু যোগ করলে একটি সরলরেখা পাওয়া যায়, তাই সরলরেখার সংখ্যা হবে 16C2 মানে 120টি। এটা না করলেও চলে, তা 16 গুণ 15 2 গুণ 1 লিখে দিলে ভালো হয়, কিন্তু এখানে সি না থেকে পি থাকতো তাহলে কিন্তু 2 গুণ 1 লেখা রাখতো না, খালি 16 গুণ 15 হতো। সেটা আমি কিছুক্ষণ আগে বোর্ডে দেখিয়েছি। এই সরলরেখার মধ্যে 16টি হলো প্রদত্ত ক্ষেত্রের আমার বাহু, পার্শ্বস্থ বাহু। এই যে পাশে যে বাহুগুলো থাকে সেই বাহুগুলোকে কিন্তু কর্ণ বলা যাবে না। সুতরাং আমার প্রদত্ত ক্ষেত্রে বাহু হলো 16টি, সেই জন্য এই 120টি সরলরেখার থেকে এই 16টি বাহু বিয়োগ করলে যা হবে সেটি হবে কর্ণের সংখ্যা। এগুলো পরীক্ষায় থাকে। দুটি ভদ্রলোক ভদ্র মহিলা, আমি সেই বিজ্ঞানের ছাত্র আর কলা বিভাগের ছাত্রটি অঙ্ক যেভাবে বলেছি সেইভাবে এখানে মোটামুটি দেখে নেবে। এখানে ওই 16 বাহু বিশিষ্ট, সেখানে বলছে n বাহু বিশিষ্ট। 16 বাহু দিয়ে 12 বাহু বিশিষ্ট, এরকম বিভিন্ন বইতে 12 বাহু আছে, 10 বাহু আছে, যেরকম এখানে বলছে 16 না দিয়ে n বাহু বিশিষ্ট। তাহলে n বাহু বিশিষ্ট বহুদের nটি কোন বিন্দু আছে, তাহলে এর যে কোনো দুটা বিন্দু যোগ করলে NC2 সংখ্যক বাহু পাওয়া যায়, এত দ্বারা এতটি। এখন কিন্তু এদের মধ্যে বহুভুজের n পার্শ্বস্থ রেখা, এটাকে আমরা কর্ণ বলবো না। এখন অতএব নির্ণয় কর্ণের সংখ্যা হবে আমার NC এই 2 বিয়োগ n, ওই যেমন 16 বিয়োগ করছে এটা। হ্যাঁ, এখানে n বাহু বিশিষ্ট, এখানে তোমরা বাহুর সংখ্যা বা না বলে তোমরা যেখানে আমি বলছি সরলরেখার সংখ্যা, তুমি এটাকে সরলরেখা বলো। সরলরেখার থেকে এই যে বাহুগুলো বিয়োগ করলে সেটা হলো কর্ণ পাওয়া যায়। বাহু, সরলরেখা আর বাহু একই কথা। এখানে আমি সরলরেখার সংখ্যাটা লিখে দিই, এখানে আমি কপি করে পেস্ট করে দিই। সরলরেখার সংখ্যা, রেখা আর সরলরেখা একই কথা। এই যে গঠিত বিন্দুতে গঠিত সরলরেখার, এই যে সরলরেখার সংখ্যা NC2, কিন্তু এদের মধ্যে পার্শ্বস্থ বাহু কর্ণ নয়, অর্থাৎ এটা আমরা বিয়ে করলাম। ওকে, আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। এগুলো প্রচুর প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে যে কোনো অঙ্ক তোমরা পরীক্ষা আসুক না কেন অ্যান্সার দিতে পারবে। ওকে, তাহলে আমি এই অঙ্কটি আমার বিশ্বাস আমার প্রিয় শিক্ষার্থীদের আমি বুঝাইতে পেরেছি। এরপরে আমি এই যে একজন পরীক্ষা থেকে প্রতিটি গ্রুপে 5টি প্রশ্ন আছে এবং 2টি গ্রুপে বিভক্ত 10টি প্রশ্ন থেকে 6টি প্রশ্ন উত্তর দিতে হবে, এবং তাকে অন্য গ্রুপ থেকে 4টির বেশি উত্তর দিতে দেওয়া হবে না। সেই কতভাবে প্রশ্নগুলো বাছাই করবে, এর হুবহু আমি আগে যে অঙ্কগুলো করেছি সেইভাবেই করবে। আমি আবার বলছি 5C4 গুণ 5C2, এই যে ক্যালকুলেশনটুকু এটুকু না করে সরাসরি 5C4 মানে হলো 5 আর 5C2 মানে 10, 5 এটা করলে হয়। আমি ক্যালকুলেশন দেখিয়ে দিয়েছি, ক্যালকুলেটরে না থাকে। আবাহনী শব্দটির থেকে প্রতিবারে 6টি বর্ণ নিয়ে গঠিত শব্দগুলোর সংখ্যা নির্ণয় করো। এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। এইভাবে আমি তোমাদের এই আবাহনী, তারপরে অ্যালজাব্রা, আমেরিকা, এই 3টি অঙ্ক এর 135 উত্তর একইভাবে করেছি, যে প্রতিবারে 3টি বর্ণ নিয়ে শব্দগুলোর সংখ্যা। আমি এই আবাহনী কথাটা বুঝিয়ে দিই, তাহলে তোমরা একইভাবে ম্যাথমেটিক্স, একইভাবে অ্যালজাব্রা এবং যে পরে আমেরিকা আছে, এই 3টি বাকি 2টি অঙ্ক করে নেবে। দেখো, আবাহনী শব্দটিতে মোট 7টি বর্ণ আছে, এদের মধ্যে 2টি এ এবং অবশিষ্ট 5টি ভিন্ন ভিন্ন। অতএব এ বাদে অবশিষ্ট 6টি বর্ণ ভিন্ন ভিন্ন বর্ণ হতে প্রত্যেকবার, এখানে বানানটা একটু ঠিক করে নেই, এগুলো আমি তোমাদের জন্য নিজে রাজ্যকে কম্পিউটার কম্পোজ করেছি। প্রত্যেকবার 4টি বর্ণ নিয়ে গঠিত শব্দের সংখ্যা 6P3
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোন কোন বইতে কোন কোন ম্যাথমেটিশিয়ান এখানে তারা এই 6p3 না লিখে 6c3 গুণ ফ্যাক্টরিয়াল 3 লিখবে, তাও নম্বর পাবে। আমি তোমাদের বলেছিলাম যে বিন্যাস এবং সমাবেশের মধ্যে সম্পর্ক NPR সমান NCR ইন্টু ফ্যাক্টরিয়াল R। এখানে সেরকম কোন কোন প্রফেসর 6p3 না লিখে 6c3 গুণ ফ্যাক্টরিয়াল 3 লেখে, তার নম্বর পাবে। এর মানে হলো 6টি বর্ণ থেকে 3টি বর্ণ নিল, আর গুণ সেই 3টি বর্ণ নিজেদের মধ্যে আবার সাজানো যায় হলো ফ্যাক্টরিয়াল 3 উপায়। সেজন্য আমি এখানে 6p3 ধরে করেছি, কোন কোন প্রফেসর করবেন 6c3 গুণ ফ্যাক্টরিয়াল 3। আমি আবার রিপিট করছি, এই কথাটি কিন্তু বারবার আমি বলে দিচ্ছি যে কোন কোন প্রফেসর কিন্তু ওইভাবে তোমাদের পড়াবেন, তাও তোমরা নম্বর পাবা। কারণ হচ্ছে যেভাবে করো না কেন বুঝে করবে, তোমরা অবশ্যই নম্বর পাবে। 120। এখন দুটি একে বাকি 5টি ভিন্ন বর্ণের প্রত্যেকটির সাথে, এখানে একটা বানানটা ভুল হয়ে গেছে, হ্যাঁ, প্রত্যেকটির সাথে আমাদের কি করতে হবে, হ্যাঁ, সংযুক্ত করা যেতে পারে এরূপ দুইটি সহ 3টি বর্ণের 5টি গ্রুপ গঠন করা যাবে। কি জানি দেখো, প্রতিটি গ্রুপের হবে কি ফ্যাক্টরিয়াল 3, মানে 3টি বর্ণ, তার ভিতরে 2টি এ আছে, যেহেতু যেখানে এ হলো 2টি, সেজন্য ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করলাম। ফ্যাক্টরিয়াল 3 মানে 3 গুণ ফ্যাক্টরিয়াল 2, আর নিচে ফ্যাক্টরিয়াল 2 কাটা, তাহলে 3। বা তুমি যদি এই করো ফ্যাক্টরিয়াল 3 মানে 3 গুণ 2 ইন্টু 1, আর ফ্যাক্টরিয়াল 2 মানে 2 ইন্টু 1 কাটাটি করলো 3 হয়, একই কথা। 5টি গ্রুপ হতে প্রাপ্ত মোট শব্দ সংখ্যা, একটা গ্রুপকে হলো 3 প্রকারে সাজানো যায়, তাহলে 5টি গ্রুপে 3 গুণ 5 সমান 15টি। অতএব সর্বমোট শব্দ সংখ্যা হবে আগের 120 আর এই 15 যোগ করে 135। ঠিক একইভাবে আমি এই অ্যালজেব্রা অঙ্কটি করেছি, তোমরা ভিডিও থেকে দেখে নেবে। একই অঙ্ক না বুঝলে তোমরা আমার টেলিফোন করতে পারো, আমি আই শ্যাল ট্রাই মাই বেস্ট টু আনসার ইওর কোশ্চেন। আমেরিকা সেই একই অঙ্ক, একইভাবে এটার উত্তর 135। আবাহনী আমেরিকা এবং অ্যালজেব্রা একই অঙ্ক 135। এই প্রফেসর অঙ্কটিও আমি তোমাদের বুঝিয়ে দিই যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে কন্ট্রোলার আর প্রফেসর একই, যে প্রফেসর শব্দটিতে অক্ষরগুলো হতে প্রতিবার 4টি করে অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায়, অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। প্রফেসর শব্দটিতে 2টি আর, 2টি এস এবং 2টি ও সহ মোট 9টি অক্ষর আছে। শব্দটির মধ্যে মোট 6টি বিভিন্ন অক্ষর আছে, দেখো হিসাব করে। অতএব এই 4টি অক্ষর সময়ে গঠিত শব্দগুলো নিম্নে দেওয়া হলো কিভাবে সমন্বয়ে গঠিত শব্দগুলো, যে 2টি অভিন্ন, অভিন্ন আর একই কথা, এবং অপর 2টিও অভিন্ন। এর মানে কি, এক্ষেত্রে বাছাই সংখ্যা হবে। এর অর্থ হলো দেখো আমার 2টি আর আছে, 2টি এস আছে, 2টি ও আছে, 3 জোড়া, সেই 3 জোড়ার থেকে আমি নিব হলো 2 জোড়া। সেজন্য 2টি অভিন্ন এবং অপর 2টি অভিন্ন, মানে কি 2টি আর আর 2টা এস নিলাম, অথবা 2টা আর আর 2টা ও নিলাম, অথবা 2টা এস নিলাম আর 2টা ও নিলাম। সেজন্য 3c2 মানে 3 জোড়া থেকে 2 জোড়া সমান, এই যে 3 থেকে 2 বাদ দিলে 1, এখন nc1 মানে n, সেই সূত্রটি ফেলে দিলাম। এই জিনিসগুলো কিন্তু আমি আবার বলছি যে ক্যালকুলেটর করলে 3 হয়, আমি 3 থেকে 2 বিয়োগ করে ছোট করে নিতে পারি। এবং সাজানোর সংখ্যা কি হবে, যে এখানে যে বাছাইয়ের সংখ্যা এটা গুণ, আমি আবার প্রতিটাকে যেহেতু 4টা বর্ণ নেব, সেজন্য উপরে ফ্যাক্টরিয়াল 4, তার ভিতরে রিপিট আছে কি 2টি অভিন্ন, 2টি অভিন্ন। এর মানে হলো 2টি আর যদি নেই তাহলে 2 ফ্যাক্টরিয়াল 2 দ্বারা, আবার 2টা এস যদি নেই তাহলে 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করতে হবে। আমি যদি 2টা এস আর 2টা ও নিতাম তাহলে 2 ইন্টু 2 হতো, 2টা ও আর 2টা আর নিতাম তাহলে 2। ঠিক একইভাবে 2টি অভিন্ন এবং অপর 2টি ভিন্ন। এর মানে হলো এক্ষেত্রে বাসের সংখ্যা হবে 3c1। এর মানে কি, এখানে 3 জোড়া আছে, তার থেকে আমি 1 জোড়া নিলাম, আর 1 জোড়া মানে 2টা নিলাম, আর যে বাকি 5টা থাকে সেই 5টার থেকে আমি 2টা নিলাম, তাহলে 4টাই হয়ে গেল। এটা ক্যালকুলেশন দেখে নেবা। এবং একটাকে যদি আমি এরকম সাজাইতে পারি কি ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 2, কেন, যে আমার 4টি বর্ণ আর তার ভিতরে 2টি নিচি হলো একই রকম, সেজন্য ফ্যাক্টরিয়াল 2। এরকম কতটা আছে, বাছাই করছে 30টা। একটা গ্রুপ বাছাই করা, দল, গ্রুপ, কমিটি এক কথা। একটা দলকে যেহেতু আমি 4 ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 2 প্রকারে সাজাইতে পারি,
তাহলে এই 30টি গ্রুপে আমি 30 দিয়ে গুণ করছি। এখানে এরকম 4 নম্বর কি 3 নম্বরে এখানে 4টি অক্ষরই ভিন্ন। এর মানে কি মোট অক্ষর 6 ধরনের, 4টে নিলাম, এর মানে ক্যালকুলেশন জানো যে 15 হয়। এখানে তোমরা ইচ্ছা করলে 6C4 মানে সমান 6C2 করে নিতে পারো। 6 তে 4 বাদ দিলে 2 হয়, তাও ক্যালকুলেশন করলে 15 হয়। এটাও ভুল না। আবার 6C4 তে 6 তে 4 বাদ দিলে 6C2 লেখা যায়, ক্যালকুলেশন করলে তখন হয়তো 6 গুণ 5 আর এখানে হয়তো 2 গুণ 1, তাও সেই 15 হয়। এবং সাধারণ সংখ্যা কত হবে? যে ফ্যাক্টরিয়াল 4 তার ভিতরে কোনো লিমিট নেই, সব একটা করে, সেজন্য আমার এখানে ফ্যাক্টরিয়াল 4ই হবে ইনটু এই একটা গ্রুপে হলো ফ্যাক্টরিয়াল 4 এখানে সাজানো যায়। তাহলে 15টা কমিটি 15টা গ্রুপে 15 দিয়ে গুণ করছি। এখন ওতে মোট সাজানো সংখ্যা হবে এই যে এই 18 প্রথমটা, এই দ্বিতীয় হলো 360 আর এখানে হলো আবার 360, মোট 7738 গ্রুপ। এই তিনটা যোগ করলে এই হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ যে আমি ক্লাস নিলাম, এই ক্লাসটা আগে তোমরা সুন্দরভাবে বিন্যাস এবং সমাবেশ মাথা ঠান্ডা করে সূত্রগুলো মুখস্থ করবে। তারপরে আস্তে করে এই ভিডিওটা ছেড়ে দিয়ে তোমরা সেগুলো একটা করে অঙ্ক দেখবে আর সেটা প্র্যাকটিস করবে। এভাবে আগে নির্ভুলভাবে কথাগুলো শুনবে, তারপরে হলো সূত্রগুলো মুখস্থ করে তাই অঙ্ক পারবে। বিন্যাস এবং সমাবেশ থেকে কিভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একটি সৃজনশীল প্রশ্ন থাকে, এখানে সেই নমুনা প্রশ্নগুলো দেওয়া আছে। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। এইভাবে হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টেস্ট, প্রি-টেস্ট, ইয়ার ফাইনালে এইভাবে বিন্যাস এবং সমাজ থেকে 10 মার্কের একটা সৃজনশীল প্রশ্ন থাকে। সেজন্য তোমরা সবসময় মনে রাখবে, ম্যাথ হলো সূত্র নির্ভর সাবজেক্ট। প্র্যাকটিস করবে, সূত্রগুলো মুখস্থ করে বুঝে শুনে দেখে, আর যে যত প্র্যাকটিস করবে সেই পরীক্ষার মানে এগুলো পারতে হবে। আর অঙ্ক কোনোদিন না বুঝে মুখস্থ করবে না। আমি ভাত খাই ইংরেজি দিয়ে জানে, আমি রুটি খাই ইংরেজি অবশ্যই পারবে, যদি রুটি ইংরেজি জানো। আর যদি রুটি ইংরেজি না জানো তাহলে কোনোদিন আইট রাইস, আইট রুটি বলতে হবে। সেজন্য রুটি ইংরেজি কি, ব্রেড মানে রুটি, সেটা তোমার জানতে হবে। আমার এই কথার অর্থ হলো যে তোমরা অঙ্কগুলো যদি বুঝিয়ে করো, যে কোনো অঙ্কই ফিগার চেঞ্জ করে দিক না কেন তোমরা করতে পারবে। আমি কিছুক্ষণের মধ্যে যে এই যে ভিডিওটি আমি মাহি এডুকেয়ার হেল্পলাইনে আমি এটা প্রকাশ করব, সেখান থেকে তোমরা ইউটিউব থেকে এটি দেখবে। এবং এখন থেকে ম্যাক্সিমাম ক্লাসগুলো আমি আমার যে মাহি এডুকেয়ার হেল্পলাইন গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা সদস্য হবে। তাহলে রিকোয়েস্ট পাঠাইতে পারো, তাহলে আমি অ্যাকসেপ্ট করবো। তাহলে ভবিষ্যতে এই ভিডিওগুলো তোমরা তোমাদের কাছে লিংক চলে যাবে, অটোমেটিকলি তোমরা দেখতে পারবে। আমি আই প্রে টু অলমাইটি আল্লাহ ফর ইওর ব্রাইট লাইফ। আমি বেশ সময় ধরে এই বিন্যাস এবং সমাবেশের উপর ক্লাস নিলাম। এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখবা তুমি যে কলেজে পড়ো না কেন, এই বিন্যাসের উপরে স্যার কমপক্ষে 3টা বা 4টা ক্লাস নেবেন, আবার সমাবেশের উপরে 3টা বা 4টি। এই 8টি ক্লাসে আমি কম্পিউটারাইজড করে আমি বেসিক কথাগুলো তোমাদের আগে বলে বলেছি, এবং সেই অঙ্কগুলো পারার জন্য যে কথাগুলো দরকার বলার পরে আমি অঙ্কগুলো তোমাদের জন্য রাত জেগে দিন জেগে কম্পিউটারাইজড করে তোমাদের এখানে উপস্থাপন করলাম। আই ডু বিলিভ তোমাদের সবার উপকার হবে বলে আমি বিশ্বাস করি। এবং তোমরা আমার এই মাহি এডুকেয়ার হেল্পলাইনে তোমরা আমার এই ভিডিওগুলো দেখবে। এবং আজকের এই ভিডিও দিয়ে এটি হলো আমার 33 নম্বর ভিডিও। 33টি ভিডিও প্রকাশ করছি। এইটা যদি একটু করে আমি ভিডিওটি প্রকাশ করার পরে 33টি ভিডিও হবে। আর আগের যে 32টি ভিডিও উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের অধ্যায় ভিত্তিক সুন্দরভাবে কম্পিউটারাইজড আমি অঙ্কগুলোর বেসিক নিয়ে আলোচনা করেছি, কোন কোন সূত্র দরকার হবে সেটিও আলোচনা করেছি। এবং আমি এই অঙ্কগুলো আমার বিশ্বাস তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের অবশ্যই উপকার হবে। ভর্তি পরীক্ষায় বলো, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বলো, টেস্ট বলো, প্রি-টেস্ট বলো, ইয়ার ফাইনাল বলো, যে কোনো পরীক্ষায় এইগুলোই পরীক্ষায় থাকে। তা আমার বিশ্বাস তোমরা আমার এই ভিডিওটি দেখার পরে সবাই সাবস্ক্রাইব করবে। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য দোয়া করি। ফ্রেন্ডশিপ টু অল বাট মাই লাইফ টু নান, বি ফ্রেন্ডলি বাট নট ফ্যামিলিয়ার। সবাইকে ধন্যবাদ।